রাস্তায় একা একা হাঁটতেছি আর ভাবতেছি 5 বছর আগের কথা। 5 বছর আগে ছিলাম একজন খ্যাত, যার ছিল না কোনো মেধা, না যোগ্যতা, বলতে গেলে একজন অপদার্থ। কিন্তু ভাগ্যের কি পরিহাস, আজ আমি একজন সরকারি চাকরিজীবী, বাংলাদেশের সবচেয়ে বড় বড় ব্যাংকগুলোর মধ্যে অন্যতম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। এই ব্যাংকে গত 5 বছরে আমি সবচেয়ে বড় পদের প্রমোশন পাই। এখন আমার নেই কোনো টাকার অভাব, বাড়ি গাড়ির অভাব, বলতে গেলে বাংলাদেশের টপ বড় লোকদের মধ্যে আমি একজন অন্যতম। এখন বলবো কিভাবে আমি এত বড়লোক হয়ে উঠলাম। 5 বছর আগে ফ্ল্যাশব্যাক। সকালে ঘুম থেকে উঠে আব্বু আম্মুর ঝগড়ার শব্দ শুনতে পাই। আমার আব্বু প্রতিদিন আমাকে নিয়ে মায়ের সাথে ঝগড়া করবে, আজও তাই শুরু করে দিয়েছে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গিয়ে বসে পড়ি। আব্বু আমাকে দেখে বেশ কিছু না বলে কাজে চলে গেলেন। আসলে আব্বু আমাকে কিছুই বলতে পারে না, আমার ওপরে রাগ মায়ের ওপর ঝাড়ে। ও, আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হলো না। আমি আনোয়ার হোসেন রানু, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা কৃষক, মা গৃহিণী, বলতে গেলে একেবারে সবচেয়ে নিম্নবর্তী পরিবারের ছেলে আমি। এখন গল্পে ফেরা যায়। প্রতিদিনের মতো আব্বু মায়ের সাথে ঝগড়া করে মাঠে চলে গেল। আমি নাস্তা করতে টেবিলে বসে পড়ি। তখন আম্মু বলে, বাবা রানু, তুই কি এরকম সারা জীবন চলাফেরা করবি? না আম্মু, আমি সিদ্ধান্ত নিয়েছি কালকে থেকে স্কুলে যাব। তুমি আমাকে 570 টাকা ম্যানেজ করে দিতে পারবে? কেন বাবা, তুই এত টাকা দিয়ে কি করবি? তুই জানিস না 500 টাকা হলে আমাদের পরিবারের 3 দিন চলে যায়। জানি আম্মু, আমি টাকা কিছুই করব না। স্কুলে ভর্তি ফি 570 টাকা, তাই বললাম। তুই সত্যি বলছিস বাবা? তুই আবার স্কুলে ভর্তি হবি? হ্যাঁ আম্মু, আমি লেখাপড়া করে বড় হতে চাই। তোমার আর আব্বুর কষ্ট দূর করতে চাই আমি। তাই যেন হয় বাবা। তুই আমাকে 2টা দিন সময় দে, আমি তোকে টাকা ম্যানেজ করে দিব। ওকে আম্মু, আমার লক্ষ্মী আম্মু। হয়েছে হয়েছে, আর দরদ দেখাতে হবে না। নে এবার নাস্তা কর, আমাকে কাজে যেতে হবে। তারপর নাস্তা করে রুমে চলে এলাম। রুমে বসে মা বাবার জন্য স্বপ্ন দেখতেছি। 2 দিন পর থেকে মা বাবার স্বপ্ন পূরণের জন্য আমাকে লেখাপড়া করতে হবে। এদিকে মা আমার টাকার জন্য মানুষের বাড়িতে কাজ করতে যায়। গরিব ঘরে জন্ম নিয়ে বুঝতে পারছি পৃথিবীটা কত কঠিন, কতটা কঠিন। রাত 9টা হবে, মা বাসায় ফিরে এলো। সারাদিন মানুষের বাড়িতে কাজ করেছে। মাকে দেখে আমার কান্না পাচ্ছে। মনে হচ্ছে সারাদিন অনেক কষ্ট করেছে। মা, মা, ও মা, তুমি কান্না করছো কেন? ও তুই বুঝবি না, এই কান্না আনন্দের কান্না। প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য পিতামাতার কান্না কিছুই না। এই নে 600 টাকা, আর ভালো করে লেখাপড়া করবি। না আম্মু, আমি লেখাপড়া করব না। আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না। পাগল একটা, তুই লেখাপড়া না করলে কিভাবে আমাদের কষ্ট দূর করবি? ওকে আম্মু। তারপর মা ও আমি ডিনার করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে আম্মুটাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্কুলের জন্য রেডি হয়ে নিই। কারণ বাসা থেকে স্কুল 4 কিলোমিটার দূরবর্তী রাস্তা। তারপর 4 কিলোমিটার রাস্তা হেঁটে স্কুলে আসি। ও, আপনাদের তো আমার স্কুলের নামটাই বলা হলো না। আমার স্কুলের নাম জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। স্কুলে এসে সোজা হেড স্যারের রুমে চলে গেলাম। তারপর ভর্তি 10ম শ্রেণীতে। আপনারা হয়তো ভাবছেন কেউ একেবারে 10ম শ্রেণীতে কিভাবে ভর্তি হতে পারে। তার কারণটা আমি বলছি। কারণ আমি 9ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি, কিন্তু টাকার অভাবে থাক, আর বললাম না। তারপর পিয়ন আমাকে আমার সবগুলো বই দিয়ে দিল। তারপর আমাকে নিয়ে ক্লাসরুমে যেতে চাইলে হেড স্যার বলল, চলো রানু, আমি তোমাকে ক্লাসরুম দেখিয়ে দিয়ে আসি। ওকে স্যার, চলুন। তারপর হেড স্যার আমাকে নিয়ে 3তলার 16 নম্বর কক্ষে নিয়ে গেল এবং ক্লাসের সবার সাথে আমার পরিচয় করিয়ে দেয়। ও হলো রানু, তোমাদের নতুন বন্ধু, অনেক ভালো ছাত্র। তোমরা সবাই রানুর সাথে পরিচয় হয়ে নাও। ওকে স্যার। তারপর স্যার চলে গেল। আমি গিয়ে পিছনের সিটে বসে পড়ি। এখনও কোনো বন্ধু বান্ধব হয়নি আমার। ও, আমি একজন কমার্সের ছাত্র। আসলে আমার ছোট থেকে ইচ্ছে ছিল আমি একজন ব্যাংকার হব, তাই কমার্স নিয়ে পড়তেছি, এই আর কি। সবগুলো ক্লাস করে বাসায় চলে আসি। প্রথম দিন তো, তাই বেশি একটা ভালো কাটলো না। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে বসে আছি। তখন মা বলল, রানু বাবা, তোর স্কুলে প্রথম দিন কেমন কাটলো? অনেক ভালো আম্মু।
তোমাকে বলে বোঝাতে পারবো না তা। হয়েছে, আবার দুপুরের খাবার খেয়ে যা, তারপর ঘুমিয়ে পড়। ওকে আম্মু। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিই, রুমে এসে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে পড়তে বসি আবার। আসলে আমাকে যে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। অনেক রাত পর্যন্ত পড়া পড়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পড়া পড়ে আবারও স্কুলে চলে গেলাম। নিয়মিত সবগুলো ক্লাস করতে থাকি। এভাবে কেটে যায় 6টা মাস। এর মধ্যে দুজন ছেলে আমার বন্ধু হয়েছে। একজনের নাম মিজু, আরেকজন হচ্ছে স্বপন। আর 3 দিন পর প্রথম সেমিস্টার পরীক্ষা। তাই স্যার আজকে ক্লাস না করিয়ে পরীক্ষার রুটিন দিয়ে গেল। স্যার বলল, এই রুটিন অনুযায়ী তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার ফি 300 টাকা। স্যার আমি একটা কথা বলতে চাই ক্লাসের সবার সামনে। ওকে বলো। স্যার পরীক্ষার ফিটা কি না দিলে হয় না? আমাদের কাছে টাকা নেই, আমরা গরিব মানুষ স্যার। ও এই ব্যাপার। যারা পরীক্ষার ফি দিতে পারবে না তারা হেড স্যারের কাছে আবেদন করবে, তাহলেই হয়ে যাবে। রানু, তোমার তো হেড স্যারের সাথে অনেক মিল, তুমি বললেই হয়ে যাবে। ওকে স্যার। তারপর স্যার ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। আমিও পরীক্ষার রুটিন খাতায় লিখে নিয়ে বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে পড়তে বসি, কারণ 3 দিন পর থেকে পরীক্ষা। যেভাবে হোক আমাকে পরীক্ষায় প্রথম হতেই হবে। 3 দিন পর আজকে প্রথম সেমিস্টার পরীক্ষা। সবাই সেজেগুজে নামি দামি পোশাক পরে পরীক্ষা দিতে এসেছে। শুধু আমি প্রতিদিন যে শার্ট গায়ে দিয়ে স্কুলে আসি, আজও সেই শার্ট গায়ে দিয়ে পরীক্ষা দিতে এসেছি। পরীক্ষার রুমে ঢুকতে যাব, তখনই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে মেয়েটা মাটিতে পড়ে গেল। মাটি থেকে উঠে মেয়েটা আমাকে বলতে লাগলো, ছোট লোকের বাচ্চা, চোখে দেখতে পাস না? তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? সরি। মেয়েটা ঠাস ঠাস করে আমার গালে চড় মারে এবং আমার জামার কলার ধরতে যাবে, তখনই ওই মেয়ের একটা ফ্রেন্ড চলে আসে। এসেই বলতে লাগলো, ছি ছি মাইশা, এই ছোট লোকের বাচ্চা শরীরে স্পর্শ করেছিস? ওয়াক্ত দেখিস না এক্সাম আবার প্রতিদিন কলেজে আসে। তুই ঠিক বলেছিস লিজা, এই খ্যাত ছেলেটার গায়ে হাত দিলে আমাদের সম্মানটা নষ্ট হয়ে যাবে। দেখিস না গা থেকে কিরকম দুর্গন্ধ বের হচ্ছে? কোথা থেকে এসব খ্যাত ছেলে যে কলেজে আসে? ছি ছি। একদম দোস্ত, খ্যাত একটা। মেয়ে দুটোর কথা শুনে চোখে পানি এসে গেল। কারণ এই স্কুলে সবাই আমাকে নিয়ে অনেক মজা করে, কারণ আমি গরিব বাবা মায়ের সন্তান। প্রতিদিন একটা জামা কাপড় পরেই স্কুলে আসি। আর গেটের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটার দোষ ছিল মেয়েটা নিজেরই। মেয়েটা নিজে এসে আমাকে ধাক্কা দিয়েছিল। কি করার, আমি গরিব, চাইলেও এই বড়লোক বাবার মেয়েদের কিছুই বলতে পারবো না। আমি তো এই স্কুলে ভর্তি হয়েছি মায়ের স্বপ্ন পূরণ করার জন্য, তাই চুপচাপ দাঁড়িয়ে তাদের কথা শুনতে লাগলাম। মেয়েটা আরও কিছু কথা শুনিয়ে পরীক্ষার রুমে চলে গেল। আমিও আমার সিট খুঁজতে লাগলাম। অবশেষে আমার সিটটা পেয়ে গেলাম। আমার পাশে একটা মেয়ে বসে আছে। মেয়েটা দেখতে শুনতে একদম সিনেমার নায়িকার মতো, যে কেউ প্রথম দেখায় ক্রাশ খেয়ে যাবে। আমি আবার এসব কুখাদ্য খাই না। আমি গরিব একটা ক্ষেত ছেলে, এই স্কুলের সবার মজার পাত্র, তাই সিটে মাথা নিচু করে বসে আছি। তখন আমাদের নীরবতা ভেঙে মেয়েটি বলল, হাই, আমি কানিজ। আমি চুপচাপ বসে আছি, কোনো কথা বলার সাহস পাচ্ছি না। তখন মেয়েটি আবারও বলল, হাই, আমি কানিজ, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমার কোনো রেসপন্স নেই। আসলে মেয়েদের সাথে কথা বলতে আমার ভয় লাগে। মেয়েরা কখন যে কি করে তা বোঝা যায় না। তাই বেশ কিছুক্ষণ ভেবে আমি বললাম, হ্যালো, আমি রানু। তাহলে ফ্রেন্ড। আমি চুপচাপ। এই যে মিস্টার, শুধু বন্ধুত্ব করতে বলছি, বিয়ে তো করতে বলছি না। আমি কিছুক্ষণ ভেবে মেয়েটার সাথে হাত মিলিয়ে নিলাম। মেয়েটাকে দেখে মনে হলো অনেক বড় লোক, কিন্তু কোনো অহংকার নেই। তখন ওই ক্লাসরুমের স্যার চলে আসলেন। এই তোরা কেউ নকল এনেছিস নাকি? থাকলে এখনই বের কর, ধরা পড়লে কিন্তু খবর আছে। স্যার, ওই খ্যাত ছেলেটা মনে হয় নকল এনেছে। কি বলো মাইশা এসব তুমি? রানুকে তুমি চেনো? অনেক ভালো ছাত্র, ওর মতো ছেলে নকল করতেই পারে না। তখন মাইশা চুপচাপ নিজের সিটে মাথা নিচু করে বসে পড়ল। এদিকে স্যার পরীক্ষা খাতা দিতে শুরু করলো। আমি পরীক্ষা খাতার নাম লিখে নিলাম। তারপর স্যার পরীক্ষার প্রশ্ন দিয়ে গেল। পরীক্ষার প্রশ্ন দেখে আমি পুরাই অবাক। সবগুলো প্রশ্নই কমন। আমি নিজ মনে পরীক্ষা দিতে লাগলাম। অবশেষে পরীক্ষায় 1 ঘন্টা আগে আমার পরীক্ষা শেষ হয়ে গেল। তারপর কানিজকে কিছু হেল্প করে স্যারকে খাতা জমা দিলাম। আমার খাতা জমা দেওয়া দেখে ক্লাসের সবাই হাসতেছে, কারণ পরীক্ষার মাত্র
1 ঘন্টা 10 মিনিট শেষ। এর মধ্যেই আমার পরীক্ষা শেষ হবে, কেউ ভাবতেও পারেনি। তখন স্যার বলল, রানু তোমার পরীক্ষা শেষ? জি স্যার। স্যার বলেছিলাম না ও নকল এনেছে, তা না হলে এত তাড়াতাড়ি কেউ পরীক্ষা শেষ করে দিতে পারে? মাইশার কথা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগলো। আমি চুপচাপ পরীক্ষার খাতা জমা দিয়ে বাসায় চলে আসলাম। এভাবে পরীক্ষাগুলো শেষ করলাম। আরেকটা পরীক্ষা আছে, আজকে শেষ পরীক্ষা, হিসাব বিজ্ঞান। তাই একটু মনোযোগ সহকারে ভালো করে পড়ে নিলাম। তারপর ফ্রেশ হয়ে চলে গেলাম স্কুলে। স্কুলে আসতেই কানিজ আমাকে দেখে দৌড়ে আমার কাছে চলে আসে। তারপর বলে, হাই ফ্রেন্ড, কেমন আছিস? ভালো রে, তুই কেমন আছিস? এই তো, আজকে আমাকে একটু দেখাতে হবে, কারণ আমি হিসাবে বিজ্ঞানে খুবই কাঁচা। দেখাবে কিন্তু। আসলে এই কয়েকদিনে কানিজ আমার সবথেকে বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠে। তারপরে দুজন কথা বলতে বলতে ক্লাসরুমে গিয়ে সিটে বসে পড়লাম। আজকে পরীক্ষাটা ভালো করেই দিলাম। তারপর বাসায় এসে নিজে রান্না করে খেলাম, কারণ আম্মু কয়েকদিন যাবত অসুস্থ। তারপর আম্মুকে খাবার খাইয়ে দিলাম। তারপরে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম। এভাবে কেটে গেল স্কুল জীবন। স্কুল জীবনের সবথেকে ভালো বন্ধু হয়ে উঠল কানিজ। 2 মাস হলো এসএসসি পরীক্ষা দিয়েছি, আর কয়েকদিন পর পরীক্ষার রেজাল্ট দিবে। আজকে কানিজ আমাদের বাসায় আমাকে নিতে আসছে, তার সঙ্গে একটু ঘুরতে হবে। তাই দুজনে গাড়িতে করে ঘুরে বেড়ালাম। অনেক ঘোরাঘুরি করে কানিজ আমাকে নিয়ে একটা শপিং মলে চলে গেল। তারপর আমার জন্য কিছু শপিং করে দিল। তারপর শপিংয়ের ব্যাগগুলো আমাকে দিয়ে বলল, এনে, এটা তোর জন্য। আমার জন্য মানে? কানিজ, আমি কিন্তু কিছুই বুঝতে পারলাম না। তোকে এত সব বুঝতে হবে না, এটা নিয়ে নে। আর নতুন কলেজে এটা পরে কলেজে যাবি। আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। এই, তোকে বলছি না, এটা নিয়ে। আমি বাচ্চা ছেলের মতো নিয়ে নিলাম। তারপর কানিজ আমাকে আমার বাসায় নামিয়ে দিয়ে গেল। এভাবে চলে গেল কয়েকদিন। আজকে আমার পরীক্ষার রেজাল্ট দিবে। দুপুর 2টা বাজে। তখন স্কুল থেকে হেড স্যার ফোন করে বলে, রানু তুমি এবার আমাদের সম্মানটা রাখলে। জি স্যার, কিছুই বুঝতে পারলাম না আমি। রানু তুমি এবার দিনাজপুর বোর্ডে সবার থেকে ভালো রেজাল্ট করেছো। তুমি বাড়িতে থাকো, আমরা আসতেছি তোমাদের বাড়িতে। আমি তো খুশিতে আত্মহারা। আমার খুশি দেখে কে? তখনই কানিজ ফোন করে। কানিজের সাথে কথা বলতে বলতেই আমাদের বাড়িতে 10 থেকে 12টা গাড়িতে করে স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা সবাই চলে আসে। তারপর আমাকে নিয়ে মায়ের সাথে গল্প করতে থাকে। রানু তুমি যে রেজাল্ট করেছো, পিছনের 5 বছরে এই দিনাজপুর বোর্ডে এরকম রেজাল্ট কেউ কখনো করতে পারেনি। তারপর স্যার আমাকে মিষ্টি মুখ করে। স্যার বলল, তোমার সমস্ত লেখাপড়া খরচ আমি চালাবো, কখনো কোনো দরকার হলে আমাকে বলবে। কি বলেন স্যার, এটা তো আমাদের সৌভাগ্য। এরকম ছেলে লাখাও একটা মেলে। আরও কিছুক্ষণ গল্প করে সবাই চলে গেল। তখন মা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। আমিও খুশিতে চোখের পানি আটকাতে পারলাম না। আমি যেরকম রেজাল্ট করব জীবনেও ভাবতে পারিনি। এবার কলেজে ভর্তি হওয়ার পালা। এদিকে আমার রেজাল্ট দেখে স্কুল থেকে স্কলারশিপ দিয়ে নীলফামারী সরকারি কলেজে ভর্তি করিয়ে দেয়। আমাদের গ্রামে আমার রেজাল্ট দেখে অনেকগুলো পরিবার আমাকে টিউশনি করার জন্য আবেদন করে। আমিও মানা করতে পারলাম না। আজকে কলেজে প্রথম দিন। টিউশনি করে কয়েকশত টাকা পকেটে এসেছে। আমাদের বাড়ি থেকে কলেজ 18 কিলোমিটার, তাই একটা বাসে করে কলেজ যেতে হয়। যাক, কলেজে চলে এলাম। কলেজের গেট দিয়ে ঢুকতে যাব, ঠিক তখনই মাইশা ও 4 জন ফ্রেন্ড আমার সামনে এসে দাঁড়ালো আর আমাকে দেখে অনেক মজা করতে লাগলো। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর সব মুখ বুঝে সহ্য করছি। তখন আমাকে যেতে দিন প্লিজ। তুই যাবি যা, কিন্তু তার আগে আমাদের পায়ের জুতোগুলো মুছে দে। আমি পারবো না, এটা নতুন কলেজ, তার উপর আজকে কলেজের প্রথম দিন। আমি আপনার পায়ের জুতো মুছে দিতে পারবো না। কি ছোট লোকের বাচ্চা আমার মুখে মুখে কথা বলিস? তোর সাহস তো কম না। এই মাইশা, এই ছোট লোকের বাচ্চার পা দুটো ভেঙে দিত, তাহলে আর তোর মুখে মুখে কথা বলতে পারবে না। ঠিকই বলেছিস দোস্ত, এই ছোট লোকের বাচ্চাকে তো আমি আজকে অপমান করে ছাড়বো। এই সানি ভাই, এদিকে আয় তো একটু। তখন একজন মাস্টার টাইপের ছেলে আমার কাছে চলে আসলো। ছেলেটাকে দেখতে যেন অদ্ভুত। ছেলেটির নাম হচ্ছে সানি। কি রে মাইশা, কি হয়েছে তোর? এই ছেলেটাকে দেখ না সানি, এই ছোট লোক কুত্তার বাচ্চা আমার মুখে মুখে কথা বলে। কি রে, তুই নাকি মাইশার মুখে মুখে কথা বলিস? ভাইয়া, আমার কোনো দোষ নেই, সব দোষ মাইশার। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার নাম ধরে ডাকার?
তো কি বলে ডাকবো আপনাকে? ম্যাডাম বলে ডাকবি, ম্যাডাম। কলেজের প্রথম দিন, তাই কলেজের সকল স্টুডেন্ট আমাদেরকে ঘিরে ধরলো আর আমার উপর হওয়া অপমান দেখতে লাগলো। আমি চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তখন সানি, এই ছেলে, আমি চাই না তুই অপমান হও। মাইশা যা বলে তাই কর, তা না হলে কিন্তু। অপমান করে বলছে অপমান করতে চায় না। মনে মনে কথাগুলো বললাম। এই নে আমার পায়ের জুতো তোর রুমাল দিয়ে মুছে দে। এলিজা, তোরা সবাই এগিয়ে আয়। আমি বাধ্য ছেলের মতো কলেজের সকলের সামনে ইচ্ছে না থাকা সত্ত্বেও মাইশার পায়ের জুতো মুছে দিতে লাগলাম। কিন্তু ভুলক্রমে মাইশার পায়ে আমার হাত লাগে। তখন মাইশা, ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার গায়ে টাচ করার? এই বলে আমার বুকে একটা জোরে লাথি মারলো। আমি সহ্য করতে না পেরে একটু দূরে গিয়ে মাটিতে পড়ে গেলাম। কলেজের ছোট বড় সবাই আমাকে দেখে জোরে জোরে হাসতেছে। মনে হচ্ছে তারা প্রচুর বিনোদন পাচ্ছে। কি যুগ, কি সময়। তারপর মাইশা সেখান থেকে তার বান্ধবীদের নিয়ে চলে গেল। আমি মেয়েটার কি এমন ক্ষতি করেছি যে মেয়েটা আমার উপর এরকম অপমান, অত্যাচার, নির্যাতন করছে? আমাকে এভাবে পড়ে থাকা দেখে সবাই সেখান থেকে চলে গেল। তখন কানিজ আমার কাছে চলে আসে। বিশেষ দ্রষ্টব্য, কানিজ নামটা পরিবর্তন করা হয়েছে। কানিজের পরিবর্তে ইতি নামকরণ করা হয়েছে। এবার গল্পে আসা যাক। তখন ইতি আমার কাছে চলে আসে, আমাকে মাটি থেকে দাঁড় করালো এবং বলল, রানু দোস্ত, তুই কিছু মনে করিস না, আমি মাইশাকে দেখে নিব। তার বাবার কতগুলো টাকা হয়েছে। তারপর দুজনে মিলে প্রিন্সিপাল স্যারের রুমে চলে গেলাম। তখন প্রিন্সিপাল স্যার আমাকে দেখে, আরে তুমি রানু না? জি স্যার। আমাদের সৌভাগ্য যে তোমার মতো একজন মেধাবী ছাত্র আমাদের এই কলেজে পড়ে। দোয়া করবেন স্যার, আপনাদের এই কলেজের নাম যেন উজ্জ্বল করতে পারি আমি, আর আমার মায়ের স্বপ্ন যেন পূরণ করতে পারি। তোমার জন্য সবসময় দোয়া রইল। আর হ্যাঁ, গেটের মধ্যে এত স্টুডেন্ট জড়ো হয়েছিল কেন বলতে পারো? ও কিছু না স্যার, একটা মেয়ে একটা ছেলেকে অপমান করছিল। আচ্ছা, ওসব বাদ দাও। তুমি তোমার ক্লাসরুম চেনো? না স্যার। এই রফিক, এদিকে আসো তো একটু, আর রানুকে ক্লাসে নিয়ে যাও। তারপর রফিক পিয়ন আমাদের দুজনকে ক্লাসে নিয়ে গেল। ক্লাসে এসে দেখি স্যার অলরেডি ক্লাস শুরু করে দিয়েছেন। তাই আমি ও ইতি দুজনে একটা সিটে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর স্যার ক্লাস করে অফিসে চলে গেলেন। পরবর্তী ক্লাসে কলেজের সকল শিক্ষক শিক্ষিকা সহ প্রিন্সিপাল স্যার আমাদের রুমে চলে আসলেন। কেমন আছো তোমরা সবাই? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তা তোমাদের কলেজ কেমন লাগছে? কারো কোনো সমস্যা নাই তো? থাকলে আমাকে বলবে। ঠিক আছে স্যার। তখন স্যার বলল, এই রানু, এদিকে আসো তো একটু। হ্যাঁ স্যার, আমাকে ডাকছে। আমি তাড়াতাড়ি সিট থেকে উঠে তাদের কাছে গেলাম। তখন স্যার বলল, এ হলো রানু, এবার দিনাজপুর বোর্ডে প্রথম হয়েছে। আমাদের কলেজের গর্ব। সবাই রানুর জন্য একটা জোরে তালি দাও। ক্লাসের সবাই স্যারের কথা শুনে তো অবাক। কেউ ভাবতেই পারেনি যে আমার মতো একটা খ্যাত ছেলে টপ করবে। তখন স্যার মাইশা নামে একটা মেয়েকে ডাক দিল। সামনে তাকিয়ে দেখি তো এ তো সেই অহংকারী মেয়ে মাইশা। মাইশা আমাদের কাছে চলে আসলো। তখন স্যার বলল, এ হলো মাইশা, এবার দিনাজপুর বোর্ডে মাইশা দ্বিতীয় হয়েছে। তোমরা সবাই তো মাইশাকে আগে থেকেই চেনো। ও হলো শিল্পপতি আজমল সাহেবের মেয়ে। তোমরা সবাই রানু এবং মাইশার জন্য আবার একবার জোরে তালি দাও। তারপর স্যারেরা সবাই চলে গেলেন। আমি ও ইতি সবগুলো ক্লাস করে বাসায় আসতে যাব। তখন ওই মাইশা আমাকে ডাক দিল। আমি ইতিকে নিয়ে তাড়াতাড়ি হাঁটতে লাগলাম। এই ছোট লোকের বাচ্চা, দাঁড়া এখানে, তা না হলে কিন্তু এই কলেজ থেকে বের করে দিব সারা জীবনের জন্য। কথাটি শুনে আমার প্রচণ্ড রাগ উঠে গেল। আমি এদিকে গাড়িতে গিয়ে বসতে বললাম। তারপর আমি সেখানে দাঁড়িয়ে থাকলাম। মাইশা ও তার বান্ধবীরা সহ আমার কাছে চলে আসে। তারপর মাইশা আমাকে যা ইচ্ছা তাই বলতে লাগলো, এমনকি আমার গায়ে থুতু পর্যন্ত ছিটিয়ে দিয়ে গেল। মেয়েটার কথা শুনে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। এভাবে প্রতিদিন আমাকে ইনসাল্ট করা হয়, অপমান করা হয়। কিন্তু কি করব আমি যে গরিব। এই দুনিয়া এমন হয় গরিবের কোনো স্থান নেই। আমি এবার আমার রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় বসে কান্না করতে লাগলাম। তখন আম্মুর সাড়া পেয়ে কান্না থামিয়ে বসে থাকলাম। আসলে আমার কষ্ট আমি আম্মুকে জানাতে চাই না। আম্মু জানতে পারলে হয়তো অনেক কষ্ট পাবে। তারপর আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা আম্মুর ডাকে ঘুম ভাঙলো। আম্মু ডাকছে, রানু, ও রানু, বাবা তোকে দেখতে একজন মেয়ে এসেছে। কোন মেয়ে আম্মু? তখন ভিতরে আসতে পারি?
আমি তো দেখে পুরাই অবাক। আমার মতো গরিবের বাড়িতে বড় লোকের মেয়ে আসবে কখনোই ভাবতে পারিনি। হাতে দেখি অনেকগুলো ব্যাগ। তখন আমি বললাম, জি ভিতরে আসুন। এবার আমার রুমে ঢুকে আমার দিকে কয়েকটা ব্যাগ তুলে দিল। এই নে, এটা তোর জন্য। কি এটা? কাল ঈদ, তাই এটা আমি তোকে দিলাম। সরি, আমি কারো কাছ থেকে ভিক্ষা চাই না। আপনি আমার বাসায় এসেছেন, তাই আপনি আমার অতিথি। আমার উচিত আপনাকে অতিথি আপ্যায়ন করা। তখন আম্মুকে চা বানাতে বললাম। তখন আম্মু বলল, বাবা রানু, বাসায় তো চিনি নেই। আমি আনতেছি আম্মু। পকেটে 5 টাকা ছিল। ভেবেছিলাম রাতে একটা বিস্কুট কিনে খাবো, এখন চিনি আনতে হচ্ছে। তাড়াতাড়ি কাফির দোকান থেকে 5 টাকা চিনি নিয়ে আসলাম। তারপর আম্মু আমাকে চা বাড়িয়ে দিল। আমি চাটা নিয়ে মাইশার কাছে গেলাম। তখন মাইশা চা হাতে নিয়ে মুখে চুমুক দিতেই। গল্প শুরুর আগেই বলে দিচ্ছি, গল্পের নায়িকা হচ্ছে মাইশা। মাইশার নামটি পরিবর্তন করা হয়েছে, মাইশা থেকে নীলিমা করা হয়েছে। ছি, এটা চা? এই বলে চা সহ চায়ের কাপটা আমার দিকে ছুঁড়ে মারলো। চাগুলো আমার চোখে মুখে ছিটকে পড়ে গেল। ঠাস! এই কোটিপতির মেয়ে, এটা আমার বাসা, আর এখানে ভদ্র ব্যবহার করুন। আপনার মতো বড় লোকদের গরিবের বাসায় ঢুকতে দেওয়াটাই ভুল। আপনি যে ব্যাগগুলো আমাকে ভিক্ষা দেওয়ার জন্য এনেছিলেন না, সেটা নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যাবেন। আর হ্যাঁ, টাকা থাকলে সব কিছুই হয় না, ভালো একটা মন লাগে, বুঝেছেন? আর একটু মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, বুঝেন তো নাকি বুঝেন না? কথাগুলো রাগী লোক নিয়ে নীলিমাকে বললাম। এবার নীলিমা রেগে আমাকে বলল, দেখে নেব তোকে রানুর বাচ্চা। ভেবেছিলাম তোর মতো গরিবকে কিছু সাহায্য করে আল্লাহর কাছে পুণ্য লাভ করতে চাই, কিন্তু টাকার বড় জোর না তোর। তোকে আমি দেখে নিব। কথাগুলো বলে রেগে আগুন হয়ে আমাদের বাড়ি থেকে চলে গেল নীলিমা। আমি নীলিমার দিকে তাকিয়ে থাকলাম। কেমন একটা লাগলেও আমি ভাবতে লাগলাম, আমি তো কিছুই করিনি। যাক, নীলিমা চলে গেল। পকেটে থাকা রুমালটি বের করে মুখের ওপর ছিটকে থাকা চাগুলো মুছতে লাগলাম। তারপর ফ্রেশ হয়ে টিউশনের জন্য বেরিয়ে পড়লাম। যথাসময়ে বাসায় ফিরে আসলাম। তারপর ফ্রেশ হয়ে পড়তে বসলাম। আজকে কেন জানি পড়তে মন চাচ্ছে না, তাই বিছানায় শুয়ে পড়লাম। আর ভাবতে লাগলাম, মেয়েটার সাথে এরকম ব্যবহার করা আমার মোটেও উচিত হয়নি। আমি যতই খারাপ হই, কিন্তু একটা মেয়ের শরীরে হাত দিয়ে খুব জঘন্য একটা কাজ করেছি। তাই কাল নীলিমার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিব। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়েছি সেটা নিজেও বুঝতে পারছি না। সকালে আম্মুটাকে ঘুম ভেঙে যায়। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে হালকা কিছু খেয়ে নিলাম। তারপর বাস স্টেশনে এসে বাসে উঠে কলেজের জন্য রওনা দিলাম। কলেজে এসে নীলিমাকে খুঁজতে লাগলাম। অবশেষে কলেজের ক্যাম্পাসে নীলিমা ও তার সকল ফ্রেন্ডসদের দেখতে পেলাম। আমি ভয়ে ভয়ে তাদের কাছে এগিয়ে গেলাম। নীলিমাকে দেখে মনে হচ্ছে আমার উপর প্রচণ্ডভাবে রেগে আছে। আমি তাদের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। তখন নীলিমা আমার কাছে আসলেই আমি বলতে শুরু করলাম, কালকের ওই ব্যবহারের জন্য আমি সরি। ভিখারি তো ভিখারি হয়। ওই লিজা, ওকে ওই ব্যাগটা দিয়ে দে। আমি কারো কাছে ভিক্ষা নিতে আসিনি, আমি কালকের ওই ভুলটা শুধরাতে এসেছি। ও মা, তাই? খ্যাত পোলা দেখি ভুল করে আবার মাফ চায়। হা হা হা। জি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ওই খ্যাত পোলা শোন। জি, কিছু বলবেন? তুই এমন কেন? কেমন? তোকে এত অপমান করি আমরা, তবুও তুই এখনো এই কলেজে আসিস কেন? জানো তো, গরিব মানুষের অর্থ না থাকলেও স্বপ্ন হাজারটা থাকে, তার মধ্যে এটা আমার আম্মুর স্বপ্ন। এটা বলে আমি ক্লাসে চলে এলাম। ক্লাসে এসে ইতিকে নিয়ে বসে গল্প করতে লাগলাম। তখন নীলিমা আমাদের ক্লাসে চলে আসে। ওই খ্যাতপোলা, তুই এই ইতির সাথে এত কথা বলিস কেন? কেন? ও আমার বেস্ট ফ্রেন্ড। আপনার মতো বড় লোক হলেও ওর কোনো অহংকার নেই। ও মা, তাই? এত ভালো ও? তা আমাকে একটু সুযোগ দিলে না ভালো হওয়ার? আপনাকে আবার কি সুযোগ দিব? আপনি তো টাকার অহংকার দেখাতে ব্যস্ত। দুজনে কথা বলছি, তখন শুধু আমার আর নীলিমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছে। তখন ওই ক্লাসে স্যার চলে আসে। সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম আর চিন্তা করতে লাগলাম, পকেটে তো টাকা নেই, তাই আজকে টিউশনি করাতে গিয়ে কিছু টাকা চেয়ে নিব, তা না হলে কালকে কলেজে যেতে পারবো না। যথাসময়ে ঘুম থেকে উঠে টিউশনির জন্য বেরিয়ে পড়লাম। টিউশনি শেষ করে আঙ্কেলকে টাকার কথা বললাম। তখন আঙ্কেল 1000 টাকা এনে দিল। তারপর টাকা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি অনেকগুলো লোক আমাদের বাসায় বসে আছে, সঙ্গে কিছু মিষ্টি ও আমার জন্য কিছু ফলমূল ও কাপড় নিয়ে এসেছে। আমি তাদেরকে দেখে সালাম দিলাম, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। ওদের মধ্যে আমি একজনের সাথে পরিচিত। উনি হলো জীবন্তরী পাঠশালার প্রতিষ্ঠাতা পরিচালক অফিসার রহমান। তোমার জন্য আমাদের গ্রাম অনেক প্রশংসনীয়। তোমার মতো ছেলে খুঁজে পাওয়া মূল্যহীন। তুমি বলো, তুমি ভবিষ্যতে কি হতে চাও? আমরা তোমাকে সাহায্য করার জন্য এসেছি। স্যার, আমি একজন ব্যাংকার হতে চাই, এটা আমার মায়ের স্বপ্ন। তোমাকে আমরা সব রকম সাহায্য করব। তুমি শুধু এইচএসসি পাস করো, আমরা তোমার পাশে সবসময় আছি। ওকে স্যার, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, কেমন? তারপর সবাই আমার সাথে কুশল বিনিময় করে চলে গেল। আমি সেখান থেকে ফিরে এসে পড়তে বসলাম। পড়া শেষ করে ডিনার করে নিলাম। তারপর রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। আজকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের জন্য রেডি হয়ে নিলাম। তারপর কলেজে গিয়ে সোজা ক্লাসরুমে বসে সবগুলো ক্লাস করতে লাগলাম। আর একটা ক্লাস আছে, ক্লাস করতে ভালো লাগছে না, তাই ক্যাম্পাসে এসে বসে ইতির সাথে গল্প করতে লাগলাম। তখন ওই নীলিমা আমাকে ডাক দেয়। জানি না আজকে কী ফাঁদ পেতে রেখেছে, তাই তার কথায় কান না দিয়ে তাড়াতাড়ি উঠে হাঁটতে লাগলাম। তখন নীলিমা বলল, এই ক্ষেতপোলা দাঁড়া এখানে, তা না হলে কিন্তু পা ভেঙে হসপিটালে পাঠিয়ে দিব। মেয়েটার কথা শুনলে প্রচণ্ড রেগে গেলাম। তারপর চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকলাম। তখন নীলিমা আমার কাছে এসে, এই ক্ষেতপোলা, তোর নাম কি বললি না যে? জি, আমি রানু। তা আমরা বন্ধু হতে পারি কি? না। কেন? আপনাদের মতো বড়লোক বাবার মেয়েদের সাথে আমাদের মতো গরিব ছেলেদের কখনো বন্ধুত্ব হতে পারে না। কারোর হোক বা না হোক, আমার চাই। সম্ভব না। এটা বলে আমি চলে আসতে লাগলাম। এদিকে সারাদিন মেয়েটা আমার পিছনে ঘুরঘুর করতে লাগলো। সেটা আমি আড়ালে নোটিস করতে লাগলাম। জানি আবার আমার সাথে মজা করবে, তাই বি কেয়ারফুল। আমি কলেজ শেষ করে বাসায় আসতে যাব। তখন ওই নীলিমা তার গাড়ি নিয়ে আমার কাছে এসে আমার হাত ধরে টান দিল। তারপর যা হলো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তখন ওই নীলিমা তার গাড়ি নিয়ে আমার কাছে এসে আমার হাত ধরে টান দিতেই আমি মাটিতে পড়ে গেলাম। তখন নীলিমা তার গাড়ি আমার একটা পায়ের উপর দিয়ে নিয়ে যায়। আমি ব্যথাতে চোখ দিয়ে পানি অঝরে বৃষ্টির মতো পড়তে লাগলো। নীলিমার দিকে তাকিয়ে দেখি জোরে জোরে হাসতেছে সে, আর আঙ্গুল দিয়ে ইশারা করতে লাগলো। কেমন লাগে এই নীলিমার সাথে পাঙ্গা নেওয়ার মজা? বোঝো এবার বাচ্চাধন। তখন ওই ইতি আমার কাছে দৌড়ে চলে আসে। বিশেষ দোস্তত্ব, আজকের পর্বে ইতির নাম পরিবর্তন করে পিঙ্কি রাখা হবে। এই গল্পের মেইন নায়িকা ইতি পরিবর্তন করে পিঙ্কি নাম রাখা হবে। ধন্যবাদ। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে। তারপর আমাকে ধরে জোরে কান্না শুরু করে দেয়। আমি ব্যথায় কান্না করতে লাগলাম। তখন পিঙ্কি ও তার সকল ফ্রেন্ড মিলে আমাকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে আমার এরকম অবস্থা শুনে আম্মু কান্না করতে করতে হসপিটালে চলে আসে। তখন ডাক্তার আমাকে চিকিৎসা করে বলে আমার পা ভেঙে গেছে, কয়েকদিন সেবা যত্ন নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তারপর আমাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়। আমার সঙ্গে পিঙ্কিও আমাদের বাসায় থেকে যায়। মেয়েটা সারাদিন আমার সেবা যত্ন করে চলেছে। আমি ভাবতে লাগলাম জীবনে পিঙ্কির মতো বন্ধু আমি কোথাও দেখিনি। তখন পিঙ্কি আমাকে বলল, রানু, তুমি দেখে নিও আমি ওই নীলিমার কি হাল করি। কি করবি তুই? ও হলো বড় লোকের মেয়ে, টাকার জোরে সবকিছু। কেন? আমিও তো বড় লোক, আমার বাবার তো কোনো টাকার অভাব নেই। আমি তো কখনো কাউকে টাকার অহংকার দেখাইনি। কিছু নিচু মনে মানুষ আছে যাদের মন বলতে কিছুই নেই। বেশ কয়েকদিন পর রানু সুস্থ হয়ে ওঠে, আর এদিকে রানুর সেবা করতে করতে পিঙ্কি অসুস্থ হয়ে যায়। পুরো 1 মাস পিঙ্কি ও রানু কলেজ যেতে পারলো না। এদিকে কলেজে নীলিমা ভাবতে লাগলো, এই লিজিয়া, সেদিন রানুকে এভাবে আঘাত করা আমার উচিত হয়নি। ওই ছোটলেস ক্ষেত ছেলেটার জন্য তোর এত দয়া হচ্ছে কেন রে? কি জানি, ছেলেটাকে পুরো 1 মাস দেখতে পাইনি। মনে হয় ওই ক্ষেত পোলারে আমি ভালোবেসে ফেলেছি। কি বলিস তুই? হ্যাঁ রে দোস্ত। তাহলে এবার কি করবি? রানু কলেজে এলে তার কাছে ক্ষমা চেয়ে নেব। তুই যেভাবে ওর উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিস, রানু কি তোকে ক্ষমা করবে? ও করবে না, ওর বাপ করবে। তা নাহলে ওকে এই কলেজ থেকে বের করে দেব। তুই যা ভালো মনে করিস। এদিকে নীলিমার জন্য আমার মনে একটু ভালোবাসা জন্মেছিল। তা ওই দিন অ্যাক্সিডেন্টের পর থেকে নিমিষেই শেষ হয়ে যায়। আমি নীলিমাকে শাস্তি দিয়েই ছাড়বো। নীলিমার অহংকার আমি মাটির সাথে মিশিয়ে ফেলবো। প্রায় 2 মাস পর আজকে কলেজে এলাম। কলেজে এসে ক্লাস রুমে ঢুকতে যাব, তখন নীলিমা আমার কাছে চলে আসে। এসেই বলতে লাগে, সেদিন না বুঝে তোমার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছি। হাসালেন আপনি। বড় লোকরা আবার গরিবের কাছে ক্ষমা চায় নাকি? প্লিজ আমাকে ক্ষমা করে দাও।
আরে যাও তো আমার সামনে থেকে, এমনি মনটা খারাপ আমার। তখন ওই পিঙ্কি আমাদের কাছে চলে আসে, এসে এই নীলিমা, তুই যদি আর একবার রানুর দিকে চোখ তুলে তাকাস না, তাহলে তোর চোখ আমি তুলে নিব। কি, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? তোদের দুজনকে তো আমি... কি করবি তুই? তোর মতো অহংকারী মেয়ে তো... তোদের দুজনকে যদি আজকে আমি এই কলেজ থেকে বের করতে না পারি, তাহলে আমার নাম নীলিমা চৌধুরী না। আরে যা যা, তোর মতো অহংকারী মেয়ে আবার কী বা করতে পারবে? আমি তো তাদের দুজনের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ শুনতে লাগলাম। এদিকে নীলিমা রেগে গজ গজ করে চলে গেল প্রিন্সিপাল স্যার রুমে। কিছুক্ষণ পর প্রিন্সিপাল স্যার আমাদেরকে ডাক দিলেন। ছি রানু, তোমাকে আমি অনেক ভালো ছাত্র মনে করেছিলাম। কেন স্যার, আমি কি করেছি? দোষ করে আবার বলেছো কি করেছো? তুমি নীলিমাকে আজকে কলেজে রেপ করতে চেয়েছিলে, তাই না? সি 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 সি। স্যারের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। তখন আমি বললাম, না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে, আমাকে বিশ্বাস করেন। বিশ্বাস না করলে আপনি পিঙ্কিকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আমার ভুল হচ্ছে না? তাহলে এরা সবাই কি মিথ্যে বলছে? অবশ্যই স্যার, এটা মিথ্যে কথা বলেছে। চুপ কর বেয়াদব, তোর মতো একটা ছেলেকে এই কলেজে ভর্তি করাটাই আমার ভুল হয়েছে। আর পিঙ্কি, তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়ে সর্বনাশ কী করে করতে পারলে? আর একটাও কথা বলবে না। তোমরা দুজনই এক্ষুনি কলেজ থেকে টিচি নিয়ে বের হয়ে যাও। তোমাদের দুজনকে এক্ষুনি কলেজ থেকে টিচি দিয়ে বের করে দেওয়া হলো। আর কখনো যেন তোমাদেরকে এই কলেজের মাঠে না দেখি। স্যার, স্যারের কথাগুলো শুনে আমার চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়তে লাগলো। কি এমন ক্ষতি করেছিলাম মেয়েটার যে তার শাস্তি আমাকে এভাবে দিতে হলো? কলেজের সকলের সামনে এই অপবাদ দিয়ে আমি বাসায় আসতে যাব, তখন ওই মাঠের মধ্যে নীলিমা আমার সামনে এসে দাঁড়ালো। কেমন লাগছে চান্দু? দিলাম তো এই কলেজ থেকে বের করে। এবার বুঝতে পারবি এই নীলিমের সাথে পাঙ্গা নেবার পরিণাম কি হতে পারে। নীলিমা, আমি তোমার কি এমন ক্ষতি করেছি? তোর সাহস তো কম না, আমার নাম ধরে ডাকিস। আর হ্যাঁ, তোর মতো ছোট লোককে দেখলে আমার গা জ্বলে ওঠে। যা ভাগ এই কলেজ থেকে। আর এই পিঙ্কি, তুই যে এত বড় বড় কথা বললি, এখন কি হলো তোর? নীলিমা, তোকে আমি দেখে নিব। তারপর আর কোনো কথা না বলে কান্না করতে করতে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফিরে রুমে বসে বসে কান্না করতে লাগলাম। কখন আম্মু আমার রুমে চলে আসে, এসে বলতে লাগলো, রানু, কি হয়েছে বাবা তোর? না মা, কিছু না, এমনিতেই। এভাবে কান্না করিস কেন বাবা? তোর কি কিছু লাগবে? জানিস তো আমরা গরিব। আমার কিছুই লাগবে না মা। তাহলে এভাবে কাঁদার কি আছে বাবা? আম্মু, আমি মনে হয় তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না। আর লাগবে না আমার স্বপ্ন পূরণ করতে তোকে, তুই আমার পাশে থাকলেই হবে। তখন আম্মু আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে হাওয়া করে কান্না করতে লাগলো। আমি আম্মুকে সান্ত্বনা দিতে লাগলাম। তখন বাড়ির বাইরে একটা গাড়ি, দুজনে কান্না থামিয়ে বাহিরে বের হতে দেখি, কান্না থামিয়ে বাইরে বের হয়ে দেখি পিঙ্কি ও তার বাবা গাড়ি নিয়ে আমাদের বাড়িতে এসেছে। তখন, রানু, তুমি যদি কিছু মনে না করো, তাহলে পিঙ্কির সাথে তুমি রংপুর কারমাইকেল কলেজে পড়তে পারো। কিন্তু আঙ্কেল, আমার কাছে অত টাকা নেই। টাকা নেই তোমাকে চিন্তা করতে হবে না, আমরা সবাই মিলে রংপুর বাসায় থাকবো। তুমি ওখান থেকে লেখাপড়া করবে পিঙ্কির সাথে। কিন্তু আঙ্কেল, কোনো কিন্তু নয়, তুমি আজকে আমাদের সাথে যাবে, কাল থেকে তুমি ও পিঙ্কি একসাথে কলেজ করবে। কি বলো রানু, তুমি যাবে না? আব্বু আম্মুকে ছেড়ে কোথাও যাব না। আর আমি পড়ালেখা করতে চাই না। যেখানে শুধু বড় লোকদের ক্ষমতা চলে, সেখানে আমি থাকতে চাই না। তুই যা বাবা আমাদের ছেড়ে। ভালো করে পড়ালেখা না করলে আমাদের স্বপ্নটা কিভাবে পূর্ণ হবে বল বাবা? কিন্তু আম্মু, তোমাদের কি হবে? তোমাদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমাদেরকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই যা। আমি দোয়া করি তুই অনেক বড় একজন মানুষ হ। চলো ভিতরে গিয়ে সব কিছু রেডি করে নিই, কারণ আজকে আমাদের রংপুর যেতে হবে। ওকে, চলো তাহলে। তারপর আমি ও পিঙ্কি আমার রুমে গিয়ে সব কিছু রেডি করতে লাগলাম। বাইরে আঙ্কেল ও আম্মু মিলে গল্প করতে লাগলো। তারপর আমি রেডি হয়ে আম্মুকে জড়িয়ে ধরে একটা ভালোবাসার স্পর্শ দিলাম। তখন আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন আমি তাকে বললাম, এই তো আম্মু, তুমি আবারও কান্না করতেছো, আমি কিন্তু আর যাবো না তাহলে। ওকে, আর কাঁদবো না বাবা, তুই যা। তারপর আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে পিঙ্কি আর আমি একসাথে রংপুরে চলে আসি। পিঙ্কিদের বাসায় এসে ফ্রেশ হয়ে
রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন আজকে নতুন কলেজে যাব। সকালে পিঙ্কি ডাকে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একসাথে সবাই নাস্তা করে নিই। পিঙ্কির সাথে কলেজে চলে আসলাম। এরপর কলেজে এসে দেখি এটা অনেক বড় একটা কলেজ। কলেজে ঢুকতে পিঙ্কি আমার হাত ধরে টানতে টানতে প্রিন্সিপাল স্যারের রুমের দিকে নিয়ে যায়। তারপর মে আই কাম ইন স্যার? ইয়েস কামিং। তারপরে প্রিন্সিপাল স্যারের রুমের ভেতর চলে যাই। তখন স্যার আমাদেরকে দেখে বলল, মামনি তুমি এখানে? হ্যাঁ স্যার, আব্বু আমাদের দুজনকে পাঠিয়েছে। তখন পিঙ্কি প্রিন্সিপাল স্যারকে একটা কাগজ দিলেন। স্যার কাগজটা দেখে কিছুক্ষণ পর, আচ্ছা যাও, তোমরা দুজনে গিয়ে ক্লাস করো, আমি দেখতেছি। ধন্যবাদ স্যার। তোমরা দুজনে ক্লাসরুম চেনো? না স্যার। এই রহিম, এদিকে আসো তো, এদের দুজনকে ক্লাসরুমটা একটু দেখিয়ে দিয়ে আসো। এরপর রহিম কাকু আমাদের দুজনকে ক্লাসরুম দেখিয়ে দিয়ে চলে গেলেন। ক্লাসে এসে দেখি স্যার আগে থেকে ক্লাস করাচ্ছে, তাই চুপচাপ একটা সিটে গিয়ে বসে পড়লাম। স্যার ক্লাস করে বেরিয়ে চলে গেলেন। তখন প্রিন্সিপাল স্যার এসে ক্লাসের সবার সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। ক্লাসের সবাই আমাদের দুজনকে দেখতে লাগলো। স্যার রুম থেকে চলে গেল। সবগুলো ক্লাস করে বাসায় বাসায় আসতে আন্টি, যাও তোমরা দুজন গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করছি। আমি কোনো কথা না বলে রুমে এসে পড়লাম। তারপর একটা তোয়ালে নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে এসে কাপড় চেঞ্জ করতে লাগলাম। তখন ওই পিঙ্কি আমার রুমে চলে আসে। তুই এখানে যা, এখান থেকে। আমি কাপড় চেঞ্জ করব। তুই কাপড় চেঞ্জ করবি তাতে আমার কি? তোকে আম্মু খেতে যেতে বলেছে, চল তাড়াতাড়ি। আচ্ছা একটু ওয়েট কর। আচ্ছা চলো। পিঙ্কির হঠাৎ এরকম পরিবর্তন আমি কিছুই বুঝতে পারলাম না। আমার আর বোঝার দরকারও নেই। আমি পিঙ্কির সাথে খাবার খেতে আসলাম। তখন দেখি আঙ্কেল আন্টি সবাই একসাথে টেবিলে বসে আছে। তখন আঙ্কেল, কেমন লাগলো তোমাদের দুজন নতুন কলেজে? অনেক ভালো আঙ্কেল। জি আব্বু, নতুন কলেজটা আমাদের দুজনের অনেক ভালো লেগেছে। তারপর সবাই মিলে খাবার খেতে লাগলাম। আমার পাশে পিঙ্কি বসে পড়লো। আন্টি আমাদের খাবার বেড়ে দিলেন। আমি চুপচাপ খাবার খেতে লাগলাম। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, পিঙ্কি বারবার আমার দিকে তাকাচ্ছে। পিঙ্কির চোখের ভাষা দেখে বোঝা যায় এটা বন্ধুত্বের ভাষা নয়, এটাতে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে পিঙ্কি আমার দিকে। আমি বললাম, এভাবে তাকিয়ে থাকলে আমি খাবার খেতে পারি না। আমার কথা শুনে পিঙ্কি মাথা নিচু করে খাবার খেতে, বাহ মেয়েটার তো অনেক লজ্জা আছে। আন্টি আঙ্কেল আমার কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো। পিঙ্কি মাথা নিচু করে খাবার খেতে লাগলো। খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। তখন আম্মুর কথা মনে পড়ে গেল। আম্মুর কথা ভাবতে লাগলাম। তখনই দরজায় কে যেন টোকা দিল। আমি বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দেখি পিঙ্কি দাঁড়িয়ে আছে। কি রে তুই এখানে? এখানে আসলে তোর কোনো সমস্যা? না, সমস্যা আবার হবে কেন? আসলে তোকে একটা কথা বলতে এসেছিলাম। কি বলবি বল। কিভাবে যে বলি, আমার লজ্জা করছে। লজ্জা করলে বলার দরকার নেই। আচ্ছা যা, তোকে অন্যদিন বলবো। আচ্ছা তাহলে যা এখান থেকে এখন। আরে যাচ্ছি যাচ্ছি, এত কথা বলিস কেন? তোকে জেলতে বলেছি, যা। তখন পিঙ্কি আমার রুম থেকে চলে গেল আর আমি দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়ি। শরীরটা অনেক ক্লান্ত। বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, হঠাৎ করে পিঙ্কি এত পরিবর্তন কিভাবে হলো? তার মানে পিঙ্কি কি আমাকে, না না না, তা হবে কেন? পিঙ্কি তো আমার বেস্ট ফ্রেন্ড, তার উপর তাদের বাসায় আমি থাকি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। একেবারে সন্ধ্যার দিকে ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পিঙ্কিদের ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে দেখি পিঙ্কি কারোর সাথে যেন কথা বলতেছে আর জোরে জোরে হাসতেছে। পিঙ্কি কি এভাবে হেসে হেসে কথা বলে দেখে আমার মনটা যেন কেমন করতে লাগলো। তখনই পিঙ্কি আমাকে দেখে ফেলে। তার সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়ে আমাকে বলতে লাগলো, তুই এখানে কেন? আসতে পারি না বুঝি? আর হ্যাঁ, তুই কার সাথে এভাবে হেসে হেসে কথা বলছিলি? আমার এক বান্ধবীর সাথে। ও, আমি তো মনে করেছিলাম অন্য কিছু। কি কুত্তা, আমি কার সাথে কথা বলবো? আমার মনে তো শুধু তুই। কি? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে তুই এরকম আচরণ করছিস কেন আমার সাথে? সেটা তোকে বুঝতে হবে না। এভাবে দুজন বসে গল্প করতে লাগলাম। বেশ কিছুক্ষণ গল্প করার পর রুমে এসে পড়তে বসলাম। তখন ওই পিঙ্কি আমার রুমে চলে আসে। ভিতরে আসতে পারি স্যার? আমি এখন পড়তেছি, এখন ভিতরে আসা নিষেধ। কি বললি কুত্তা?
তোকে তো আজ আমি। আরে কিছু না, আয় ভিতরে আয়। তাই বলো? তারপর পিঙ্কি আবার রুমে এসে টেবিলে বসে পড়ে। তুই এখানে বসলি যে? তোর সাথে পড়বো তাই। ও আচ্ছা। তারপর দুজনে মিলে পড়তে বসলাম। পড়া শেষ করে সবাই মিলে একসাথে ডিনার করে নিলাম। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। সকালে ফজরের সময় ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে নামাজটা পড়ে নিলাম। তারপর ফ্রেশ হয়ে পড়তে বসলাম। কিছুক্ষণ পরার পর হালকা কিছু রাস্তা করে পিঙ্কির সাথে কলেজে চলে আসলাম। কলেজে এসে সোজা ক্লাসরুমে প্রবেশ করলাম। তারপর মাঝামাঝি একটা সিটে গিয়ে বসে পড়লাম। তখনই আমার সিটে একটা ছেলে এসে বসে। তখন ছেলেটা বলতে লাগলো, হাই, আমি সাজ্জাদ। হ্যালো। আমরা কি বন্ধু হতে পারি? নিশ্চয়ই, কিন্তু ওকে। তারপর দুটো ক্লাস করে ক্যাম্পাসে বসে আড্ডা দিতে লাগলাম। তখন ওই সাজ্জাদ কিছু ছেলে ও মেয়েকে নিয়ে এসে আমাকে, এটা হলো মনির, আদরি, ফাহিম। আমি তাদের সবার সাথে হাত মিলিয়ে নিলাম। তারপর সকলে মিলে অনেক মজা করতে লাগলাম। তারপর ক্লাস শেষ করে বাসায় আসতে যাব, তখনই পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি একটা পরী, মনে হয় আসমান থেকে নেমে এসেছে। আমি মেয়েটাকে দেখে দাঁড়িয়ে পড়লাম। মেয়েটা সোজা আমার কাছে চলে আসে, এসে বলতে লাগলো, এই যে মিস্টার, কলেজে নতুন এসেছো নাকি? এজন্যই তো কলেজে বড় অপু আছে, তাদের সম্মান করতে হয়, তা তুমি জানো না? নিশ্চয়ই জানি তো, কিন্তু এখানে বড় আপু কোথায়? কেন, তোমার সামনে। ও আপু, সরি, আমি জানতাম না। ইটস ওকে। বাই দ্য ওয়ে, তোমার নাম কি? আমি রানু। আপু, আপনার নাম কি? আমি রীতা। ওকে আপু, তাহলে আমি এখন আসি। তোকে যেতে বলেছি? না। তাহলে যাচ্ছিস কেন? একটু কাজ আছে। ওকে যাও, কিন্তু কালকে থেকে কলেজে আসলে আগে আমার সাথে দেখা করতে হবে। ওকে আপু। মেয়েটার সাথে কথা বলে দেখি পিঙ্কি রেগে আগুন হয়ে আছে। মনে হয় আজকে আমাকে একা পেলে কাঁচা গিলে খাবে। সারা রাস্তা কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে বসে ভাবতেছি, পিঙ্কির এরকম আচরণ হঠাৎ এমন কেন? কিছুক্ষণ পর আন্টি চিৎকারের শব্দ শুনতে পাই। আমি ভয় পেয়ে রুমের বাইরে বের হয়ে দেখি আন্টি চিৎকার করে কান্না করছে। আমি আন্টির কাছে গিয়ে বললাম, আন্টি কি হয়েছে, আর আপনি এভাবে কান্না করছেন কেন? বাবা রানু, দেখ না, পিঙ্কি কলেজ থেকে এসে দরজা লাগিয়ে দিয়ে জোরে জোরে কান্না করছে। কি বলেন এসব কি আন্টি? বাবা, তুমি কি পিঙ্কিকে কিছু বলেছো? না আন্টি, আমি তো কিছুই বলিনি। আন্টি আপনি দাঁড়ান, আমি দেখতেছি। তখন পিঙ্কিকে ডাকতে লাগলাম, কোনো সারা শব্দ নেই। তাই রেগে গিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করতে দেখি পিঙ্কি ফ্যানের সাথে ফাঁস টানতেছে। আমি দেখি তো অবাক। তাড়াতাড়ি পিঙ্কির কাছে গিয়ে জোরে একটা ঠাস করে চড় মারি। আমার চড় খেয়ে পিঙ্কি মাথা নিচু করে কান্না করতে লাগলো। তখনই আমি ভিতরে এসে পিঙ্কিকে জড়িয়ে ধরে জোরে হাউমাউ করে কান্না করতে লাগলাম। আমি তো অবাক, হঠাৎ করে মেয়েটা এরকম আচরণ করার মানে কি হতে পারে এর মানে? কিছুক্ষণ পর আন্টি চলে গেলে আমি পিঙ্কিকে বলতে লাগলাম, তুই মরতে যাচ্ছিস কেন? কুত্তা, তোর জন্য। আমার জন্য মানে? তোকে আমি আবার কি করলাম? সব কিছু করে বলছে কিছুই করিনি। তুই কি কিছুই বুঝিস না? না, আমি কিছুই বুঝতে পারতেছি না। তুই সব কিছু খুলে বলতো আমায়। আমি তোকে কি বলছিস? আরো আছে, শোন। এসব তুই আমায় বলছিস কেন? কুত্তা, তুই কি সত্যিই কিছু বুঝিস না? না, তোর কথা আমি কিছুই বুঝতে। দূর হ আমার সামনে থেকে, আর কখনো যেন তোর মুখ আমি না দেখি। সত্যি বলছি, আমি কিছুই বুঝতেছি না তোর কথা। কুত্তা, আমি তোকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। পিঙ্কির কথা শুনে তো আমি অবাক। কি বলছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে তো? আমি গরিব, ঠিকমতো নিজের খাবারের জন্য টাকা রোজগার করতে পারি না। আমার টাকা, বাড়ি গাড়ি কিচ্ছু লাগবে না, শুধু তোকে চাই। তারপর পিঙ্কি যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। বিশেষ দ্রষ্টব্য, গল্পের নায়কের নাম ও নায়িকার নাম পরিবর্তন করা হয়েছে। রানুর পরিবর্তে মিজু, আর পিঙ্কির পরিবর্তে। কেন সম্ভব না? আমরা বড়লোক বলে কি মানুষ না? সেটা কখন বললাম? কিন্তু তোর সাথে আমার সাজে না রে। আমি কিছু শুনতে চাই না, আমি শুধু তোকে চাই।
সেটা পরে দেখা যাবে। এখন চল খেয়ে আসি। না, আমি কিছুই খাবো না। আগে বল তুই আমাকে ভালোবাসো, তাহলে খাবো। তা না হলে আমি না খেয়ে শেষ হয়ে যাব। আচ্ছা চল, আমাকে কয়েকটা দিন সময় দে, তোকে ভেবে বলবো আমি। আসলে এই কয়েকদিন আরোহীর প্রতি আমি অনেকটা দুর্বল হয়ে পড়ি। আরোহীকে ভালোবেসে ফেলেছি। তারপর আরোহীকে নিয়ে নিচে এসে দুজনে একসাথে খাবার খেয়ে নিলাম। তারপর রুমে এসে আরোহীর কথা ভাবতে লাগলাম। তখনই কেউ একজন ফোন করে। ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আব্বু ফোন করেছে। হ্যাঁ আব্বু বলো, কেমন আছো তোমরা সবাই? এই তো ভালো আছি, তবে তোর আম্মুর শরীরটা তেমন একটা ভালো না। কি হয়েছে আম্মুর? অনেক সিরিয়াস নাকি? না, তেমন কিছু না। তুই রংপুরে যাওয়ার পর থেকে তোর আম্মু শুধু কান্না করতেছে, ঠিকমতো খাবার খায় না। না খেয়ে তোর আম্মু অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। আব্বু তুমি আম্মুর কাছে মোবাইলটা দাও তো। আব্বু আম্মুর কাছে মোবাইলটা দিল। হ্যাঁ আব্বু, আমি শুনলাম তুমি নাকি আমার জন্য কান্না করছো। না রে বাবা, এমনিতেই। আসলে তুই যাওয়ার পর থেকে বাড়িটা কেন যেন ফাঁকা ফাঁকা লাগে। এভাবে আব্বু আম্মুর সাথে আরও কিছুক্ষণ কথা বলতে লাগলাম। তারপর ভাবতে লাগলাম এখানে বসে না থেকে টিউশন খুঁজতে হবে। একদিকে নিজের হাত খরচ হবে, অন্যদিকে বাড়িতে কিছু টাকা দিতে পারবো। তারপর ফ্রেশ হয়ে রুমে চলে আসি। কিছুক্ষণ পর পড়তে বসি। পড়া শেষ করে সবাই একসাথে ডিনার করে নিলাম। তারপর ছাদে গিয়ে আকাশের তারা দেখতে লাগলাম। জ্যোৎস্না রাত অনেক ভালো লাগছিল আমার। তখন একটা গান মনে পড়লো, তাই মনের আনন্দে গান গাইতে লাগলাম। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালাখানি, ও দিও তোমার মালাখানি, বাউলেরি মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ডেকে রাখে যেমন কুসুম কলসের আবরণে ফসলের ঘুম, ডেকে রাখে যেমন কুসুম কলসের আবরণে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলি, ও তেমনি তোমার নিবিড় চলা হৃদয়েরই বন্দরে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। তখন পিছনে হাততালির শব্দ শুনতে পাই। পিছনে তাকিয়ে দেখি আরোহী চলে এসেছে। তখন আরোহী বলল, বাহ বাবা, তুই তো ভালোই গান গাইতে পারিস। এই তো একটু একটু। বিয়ের পর কিন্তু প্রতি রাতে আমাকে গান শোনাতে হবে। কি? আরোহী লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। আমিও ছাদে না থেকে নিচে নেমে ফ্রেশ হয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। ফজরের সময় ঘুমটা ভেঙে যায়, তাই ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে নিলাম। তারপর কিছুক্ষণ ব্যায়াম করে পড়তে বসলাম। পড়া শেষ করে হালকা হালকা কিছু নাস্তা করে কলেজে চলে আসলাম। কলেজে আসতেই রীতা আপু আমার কাছে দৌড়ে চলে আসে। আমি আরোহীর দিকে তাকিয়ে দেখি রাগে ফুঁসতেছে সে। তখন রীতা আপু বলল, এই যে মিস্টার, এত সময় লাগে কলেজে আসতে? সেই কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি। সময় লাগে মানে? বুঝলাম না তো। আমি তো ঠিক সময়ে এসেছি কলেজে। দেখতেই তো পেলাম। তা এই মেয়েটা কে? ও ভুলে গেছিলাম, ও হলো আরোহী, আমার বেস্ট ফ্রেন্ড। তাই? শুধু কি বেস্ট ফ্রেন্ড না অন্য কিছু? শুধু বেস্ট ফ্রেন্ড হবে কেন? আমরা দুজন দুজনকে ভালোবাসি।
কি? হ্যাঁ আপু। আরোহীর কথা শুনে আমি 480 ভোল্টের শক খেলাম। যাক, কলেজে ক্লাস করে বাসায় চলে আসলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটা টিউশনি খুঁজতে লাগলাম। বেশ কিছুক্ষণ খোঁজার পর একটা টিউশনি পেয়েও গেলাম। আগামীকাল থেকে টিউশনি করাতে হবে। তারপর একা একা বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। বাসায় এসে দেখি আঙ্কেল আন্টি ও আরও কিছু আত্মীয় স্বজন বসে গল্প করতেছে। আমিও তাদের সাথে গল্প করে ডিনার করে রুমে এসে বসে বসে পড়তে লাগলাম। বেশ ভালো ইলেকট্রিকের আলোতে পড়তে অনেক ভালোই লাগছে। বাইরে লক্ষ্য করলাম আরোহী আমার রুমের পাশে ঘুরঘুর করছে। আমি অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে মন লাগিয়ে পড়তে লাগলাম। কিছুক্ষণ পড়ার পর আমি শুয়ে পড়লাম। দরজা লাগাতে ভুলে গেছি। কিছুক্ষণ পর আমি বুঝতে পারলাম আমার চোখে মুখে কিস করছে কেউ একজন। চোখ মেলে দেখি এটা আরোহী। আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার চেষ্টা করছে। আমি এবার তাড়াতাড়ি উঠে আরোহীকে সোজা এক ধাক্কা দিলাম। এসব কি হচ্ছে শুনি? না মানে কি না মনে করছিস? না মানে এটা করলে তো তোমারও চাহিদা মিটবে আর আমারও। কি? তুই কি ভুলে গেছিস এখন আমাদের বিয়ে হয়নি? বিয়ে হয়নি তো কি হয়েছে, একদিন তো হবে। আমি পারবো না। এসব ভুলভাল ধারণা মাথা থেকে বাদ দিয়ে। না না, তোকে পারতেই হবে। ছি 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 আরোহী, ছি। তুই এতটা খারাপ আমি আগে ভাবতে পারিনি। তুই শুধু আমাকে শারীরিক সম্পর্ক করার জন্য ব্যবহার করেছিস। জি, তাতে কি হয়েছে? তোর মাথা ঠিক আছে? এখন আমাদের বিয়ে হয়নি, আর বিয়ের আগে এসব করা জায়েজ নাই। তাহলে কালকেই বিয়ে করব। কি? হ্যাঁ, রেডি থেকো। তারপর আরোহী আমার রুম থেকে চলে গেল। আমি ভাবতে লাগলাম মেয়েটা এসব কি করছে। আরোহীর মাথা ঠিক আছে তো? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে যা শুনলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সকালে ঘুম ভেঙে যায় আঙ্কেলের ডাকে। বিছানা থেকে উঠে চোখ কসলাতে কসলাতে বললাম, জি আঙ্কেল বলুন। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। নিশ্চয়ই আঙ্কেল বলুন। আচ্ছা বলছি। বাবা, আরোহী তোমাকে অনেক অনেক ভালোবাসে, সেটা আমরা সকলেই জানি। তাই চাচ্ছি আজকে তোমাদের বিয়ে পড়িয়ে দিতে। কি? কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু নয়। তুমি মনে করো তোমার আব্বু কথাগুলো বলো। তুমি কি কখনো তোমার আব্বুর কথা না রাখতে পারবে? আঙ্কেলের কথাগুলো বলে চলে গেলেন। আমি ভেবা চাকা খেয়ে বিছানায় বসে পড়লাম। তখন আরোহী একটা নীল শাড়ি পরে আমার রুমে চলে আসে। আমি তো দেখেই হা হয়ে বসে আছি। এত সুন্দর একটা মেয়ে কি করে হতে পারে? তাকে দেখে ক্রাশ খেয়ে যায়। তখন আরোহী বলে উঠল, আজকে আমাদের বিয়ে, রেডি থেকো। আব্বু কাজে আনতে গেছে। কি? হ্যাঁ, তাড়াতাড়ি রেডি হয়ে নে। না, আমি এ বিয়ে করতে পারবো। তুই না করলে তোর বাপ বিয়ে করবে। যা, তাহলে আমার আব্বুকে গিয়ে বিয়ে কর। আর কিছু বলতে না দিয়ে আরোহী আমার হাত ধরে টেনে ওয়াশরুমে নিয়ে যায়। তারপর ফিরে এসে নিচে গিয়ে দেখি সবাই বসে গল্প করছে। সামনে তাকিয়ে দেখি আব্বু আম্মু চলে এসেছে। আব্বু আম্মু কখন এলো আমি কোনো কিছুই মিলাতে পারছি না। আমি নিচে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করতে লাগলাম। তখন আম্মুকে বললাম, আম্মু আমি এ বিয়ে করতে পারবো না। কেন রে বাবা? মেয়েটা তো দেখাশোনাতে অনেক সুন্দরী, তার উপর মেয়েটা তোকে অনেক ভালোবাসে। আমি তো এরকম একটা মেয়েকেই তো ঘরে বউ করে নিয়ে যেতে চেয়েছিলাম। তবু আম্মু আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তুই যদি বিয়ে না করিস তাহলে আমার মরা মুখ দেখবি। না আম্মু, তুমি এমন কথা বলো না। আমি বিয়ে করব। অবশেষে আম্মুর মুখের দিকে তাকিয়ে আরোহীকে বিয়ে করে নিলাম। বাসর রাত আজ আমার। আমি রুমে ঢুকতে চাচ্ছি না, কিন্তু আমাকে যে ঢুকতে হবে। আমি এবার আমার রুমে ঢুকে গেলাম। তারপর আরোহীর সামনে গিয়ে বসে পড়লাম। আমি আরোহীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও ক্রাশ খেয়ে গেলাম। লাল শাড়ি পরে একটা ঘোমটা মাথা দিয়ে বসে আছে। অনেক সুন্দর লাগছে আরোহীকে। আরোহীর মুখের দিকে তাকিয়ে দেখি সে মিটমিট করে হাসতেছে। আমি কোনো সাড়া না দিয়ে একপাশে শুয়ে পড়লাম। গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়। তখন শরীরের উপর কিছু একটা ভারী জিনিস অনুভব করতে লাগলাম। চোখ খুলে দেখি আরোহী আমার উপর শুয়ে আছে। ঘুমের মধ্যে একদম পরীর মতো লাগছে তাকে। আমি আরোহীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভেঙে যায় আমার আরোহীর ডাকে। এই যে ওর তাড়াতাড়ি, তোকে আব্বু আম্মু ডাকছে। কে রে? আমাকে আর একটু ঘুমাতে দাও। হ্যাঁ, ঘুমিয়ে থাক। তাড়াতাড়ি উঠবি না আমি পানি ঢেলে দিব।
উঠতেছি, দাঁড়াও 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 দাঁড়াও। তাড়াতাড়ি। তারপর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে আরোহী সহ নিচে চলে আসলাম। নিচে গিয়ে দেখি সবাই নাস্তা টেবিলে বসে আছে আমাদের জন্য, তাই তাড়াতাড়ি আমরাও বসে পড়ি নাস্তার টেবিলে। তারপর সকালে মিলে একসাথে নাস্তা করে নিই। তখন আম্মা বলল, আরোহী মামুনি, মির্জুসো আমাদের বাড়িতে চলো আজকে, আমাদের বাসায় চলো আজকে। হ্যাঁ যাও, গিয়ে ঘুরে আসো। কিন্তু আঙ্কেল, আপনার মেয়ে কি আমাদের সাথে যাবে? কেন যাব না আমার শ্বশুর বাড়ি? আমি যাব না তো কে যাবে শুনি? তাহলে কি আজকেই যাবে? হ্যাঁ, আজকে চল। আর রহিমামুনি, তোমার রহিম কাকুকে বলে একটা গাড়ি নিয়ে চলে যাও সবাই একসাথে। আমি এবার অফিসে গেলাম। ওকে আব্বু। তারপর আমি নিজের রুমে গিয়ে রেডি হই। আমার সাথে আরোহী চলে আসে। কিছুক্ষণ পর আরোহী একটা গাড়ি নিয়ে আমাদের কাছে চলে আসলো। অনেকদিন পর গ্রামে যাচ্ছি। গ্রামে এসে আরোহীকে সমস্ত গ্রাম ঘুরে দেখালাম। বেশ কিছুদিন পর আরোহী বায়না ধরে আজকে ভিন্ন জগৎ ঘুরতে যাবে। কি আর করা, গাড়ি নিয়ে চলে এলাম ভিন্ন জগৎ। অনেকক্ষণ ঘোরাঘুরির পর বেশ ক্ষুধাও লেগেছে, তাই একটা ফুচকার দোকানে গেলাম ফুচকা খেতে। ফুচকা খেয়ে সামনে তাকাতে দেখি নীলা আমাদের পিছু নিয়েছে। কি ব্যাপার, হঠাৎ করে নীলা আমার পিছনে কেন? এসব ভাবছি আর চোখে দেখতে লাগলাম নীলাকে। সামনে আরও কিছু দূর এগিয়ে গেলাম। হঠাৎ চোখ পড়লো একটা গাড়ির দিকে। গাড়িটি সোজা এসে নীলাকে ধাক্কা দেয়। আমি কিছুক্ষণ স্বপ্ন দেখার মতো দাঁড়িয়ে রইলাম। তারপর এক দৌড় দিয়ে সেখানে চলে গেলাম। নীলার মাথা ফেটে রক্ত পড়ছে আর একটা পা ভেঙে গেছে, অনেক আঘাত পেয়েছে মনে হয়। সাথে সাথে সবাই এসে আমাদেরকে ঘিরে ধরলো। আমি আরোহীকে তার গাড়ি আনতে বলি। তারপর আরোহী তার গাড়ি নিয়ে আসলো। নীলাকে গাড়িতে করে তাড়াতাড়ি একটা বড় হসপিটালে। মাথা ফেটে প্রচুর রক্ত বের হচ্ছে, রক্ত বন্ধ হওয়ার কোনো নামই নেই। আমি তাড়াতাড়ি আমার শার্টটা খুলে নীলার মাথায় বেঁধে দিলাম। হসপিটালে নিয়ে এমার্জেন্সিতে পাঠিয়ে দিলাম। আমার নিজেরও কেমন জানি খারাপ লাগতেছে, হয়তো আমার জন্য মেয়েটার আজকের এই অবস্থা। চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়তে লাগলো আবার। তখন আরোহী এসে আমার দু চোখের পানি মুছে দিতে লাগলো। কিছুক্ষণ পর ডাক্তার এমার্জেন্সি থেকে বের হয়ে যা বললো তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রোগী আপনার কি হয়? জি, ও ও আমার ফ্রেন্ড। তাহলে তাড়াতাড়ি রোগীর ফ্যামিলিকে খবর দিন, দরকার আছে। ডাক্তার, ওর তেমন কাউকে তো আমি চিনি না, কি দরকার আপনি আমাকেই বলুন। রোগীর মাথা ফেটে অনেক রক্ত বের হয়েছে, তাড়াতাড়ি এ পজিটিভ রক্ত লাগবে। ওকে ডাক্তার, আমি দেব। আমার রক্তের গ্রুপ এ পজিটিভ। আপনার এক ভাগে তো হবে না, কমপক্ষে 3 ভাগ রক্ত লাগবে। আমি এতগুলো রক্ত কই পাবো? সেটা আপনার ব্যাপার, আমাদেরকে তাড়াতাড়ি রক্ত লাগবে এক্ষুনি। ওকে ডাক্তার, আমি দেখতেছি। তখন একটা সংগঠনের ফোন দিলাম। ফোনটা রিং হচ্ছে। কিছুক্ষণ পর ফোনটা রিসিভ করলো। ভাই, আমার এমার্জেন্সি এ পজিটিভ রক্ত লাগবে। জি বলেন, কোন হাসপাতালে যেতে হবে? ভাই, ডে নাইট হসপিটালে এখন লাগবে। রোগীর মাথা ফেটে প্রচুর রক্ত বের হয়েছে। আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি রক্তদাতাকে পাঠিয়ে দিতেছি। ওকে ভাইয়া, আপনাকে যে কী বলে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই। ফোনটা কেটে দিয়ে আরোহীর কাছে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর ডাক্তার আবার আমার কাছে চলে আসে। এসে বলতে লাগলো, কি হলো স্যার, রক্ত ম্যানেজ করতে পেরেছেন? জি স্যার, এক্ষুনি চলে আসবে। প্রায় আধ ঘন্টা পর 4 জন লোক আসলো হসপিটালে। এসে আমাকে খুঁজতে লাগলো। আমি তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর তাদেরকে নিয়ে একটা রুমে গিয়ে ডাক্তারের সাথে কথা বলে রক্ত দিয়ে দিলাম। তারপর বাইরে এসে বসে পড়লাম। তখন নীলের আব্বুকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বললাম। নীলের আব্বু হাসপাতালে চলে এলে আমি আরোহীকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই মিলে বসে গল্প করতে লাগলাম। তারপর রুমে গিয়ে বসে আছি, তখনই আঙ্কেল ফোন করে তার অফিসে যেতে বলে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম আঙ্কেলের অফিসে। তারপর আঙ্কেলের কেবিনে গিয়ে বসে পড়লাম। তখন আঙ্কেল বলল, মিজু, তোমাকে আজকে রাতের মধ্যে একটু আমেরিকা যেতে হবে, প্লিজ না করো না। কেন আঙ্কেল? আমাদের কোম্পানির বড় একটা ডিল হতে চলেছে, তাই তোমাকে আজকে রাতে যেতে হবে। আর কালকে অফিসে গিয়ে ডিলটা ফাইনাল করে নেবে। কিন্তু আঙ্কেল, আমি তো এসবে কিছুই জানি না। তোমাকে এসবে কিছু জানতে হবে না, তোমার সাথে ম্যানেজার সাহেব যাবে, ম্যানেজার সব কিছু সামনে নেবে। ওকে আঙ্কেল। তারপর অফিস থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে আরোহীর কাছে গিয়ে সব ঘটনা খুলে বলি। আরোহী তো আমাকে কোথাও যেতে দিচ্ছে না। তখন আন্টিকে খুলে বললাম। সবাই রাজি হয়ে গেল। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আঙ্কেল সব কাগজপত্র ও ফাইলগুলো রেডি করে রেখেছে। কিছুক্ষণ পর ফ্লাইট ছাড়বে। আঙ্কেলের থেকে সব কিছু বুঝে নিয়ে ফ্লাইটে উঠে পড়লাম।
জীবনের প্রথম কোনো বিমানে বসে কোথাও যাচ্ছি, মনটা খালি ভয়ে কাঁপতে লাগলো। তখন ম্যানেজার সিট বেল্ট ভালো করে লাগাতে বলল। আমি বেল্টটা ভালো করে লাগিয়ে নিলাম। আধ ঘন্টা পর আকাশে কালো মেঘ ভাসতে লাগলো। পাইলটরা সামনের কোনো কিছু দেখতে পাচ্ছে না এবং জোরে জোরে বজ্রপাত হতে লাগলো। ফ্লাইটের সবাই তো ভয়ে অস্থির। কিছুক্ষণ পর শুরু হয়ে গেল বৃষ্টিপাত, সাথে বজ্রপাতও শুরু হয়ে গেল। 3 জন পাইলট কার সাথে যেন ফোনে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর বিমান আস্তে আস্তে ল্যান্ড করতে লাগলো। তখনই কিছু একটা বড় জিনিসের সঙ্গে ধাক্কা খেয়ে বিমান উল্টে যায়। আমি সহ আরও অনেকগুলো লোক নিজেকে কন্ট্রোল করতে না পেরে মাটিতে পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন একটা রুমের ভিতর নিজেকে আবিষ্কার করলাম। আমার পাশে একটা ছোট মেয়ে, এই 7 থেকে 9 বছর বয়স হবে মনে হয়। মেয়েটা কিছু বই নিয়ে পড়ছে। আমার জ্ঞান ফিরেছে দেখে মেয়েটা কাকে যেন ডাক দিল। একজনের অনুরোধে, আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্যই এই গানটি গাওয়া। এখন আপনারা গানটি উপভোগ করুন। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসা আসি আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না। শত রাত জাগা হবে, থালে বাদ জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। ভুলভাল ভালোবাসি, কান্নায় কাছে আসি, ঘৃণা হয়ে চলে যাই, থাকি না। কথা বলি একা একা, সেদে এসে খেয়ে থাকা, কেন গাল দাও আবার বুঝি না। খুব কালো কোনো কোনে গান শোনাবো গোপনে, দেখো যেন আর কেউ শোনে না। গান গেয়ে চলে যাব, বদনাম হয়ে যাব, সুনাম তোমার হবে হোক না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। যদি তুমি ভালোবাসো ভালো করে ভেবে এসো, খেলে ধরা কোনোখানে রবে না। আমি ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে, ঝরে গলে যাবে, যে গলে না। আমি গলা বেচে খাবো, কানের আশেপাশে রব, ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না। কারো একদিন হব, কারো এক রাত হব, এর বেশি কারো রুচি হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে কাছে আর হবে না। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসি আর হবে না। শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। হুট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। কিছুক্ষণ পর 2 জন লোক রুমের ভিতরে প্রবেশ করলো, একজন মহিলা ও একজন পুরুষ। তাদেরকে আমি চিনতে পারলাম না। আমার রুমে প্রবেশ করে আমার কাছে এসেই বলতে লাগলো তারা, তোমার এখন কেমন লাগছে বাবা? এই তো এখন একটু ভালো লাগছে, কিন্তু আপনারা কে? আপনাদেরকে তো চিনতে পারলাম না। আমি কবির চৌধুরী, এই ব্যাংকের জিএম। আমাকে তুমি আঙ্কেল বলে ডাকো। আমি এখানে কেন? আমার নাম কি? বাবা তোমার নাম তো আমরা জানি না। তুমি আজ 2 বছর ধরে কমাইছিলে। কি 2 বছর ধরে কমায় আছি আমি? জি বাবা, একদিন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, অফিস থেকে বাসায় আসতে অনেক রাত হয়ে যায়। বাসায় আসার সময় তোমাকে পাহাড়ের পাশে পাই। তোমার মাথা ফেটে গল গল করে রক্ত বের হচ্ছিল। আমি তোমাকে তাড়াতাড়ি গাড়িতে করে বাসায় নিয়ে আসি। তারপর আঙ্কেল, আমার কিছুই মনে পড়ছে না। যতদিন না কিছু মনে পড়ছে ততদিন কি এখানে থাকতে পারি? নিশ্চয়ই, আমাদের কোনো ছেলে নেই। আজকে থেকে তুমি আমাদের ছেলে। কি বলছো বাবা?
তুমি আমাদের বাসায় থাকবে, এটা তো আমাদের সৌভাগ্য। সে ছোট মেয়েটিকে উদ্দেশ্য করে, আঙ্কেল এই মেয়েটিকে তো চিনতে পারলাম না, মেয়েটিকে? ও হলো মারিয়া, আমার একমাত্র মেয়ে, এবার ক্লাস 7-এ পড়ে। তখন মেয়েটা আমার কাছে এসে বলল, আজ থেকে তুমি আমার বড় ভাই। আমি বললাম, আচ্ছা। বাবা, তুমি ফেরোসে নাস্তা করে নিও, আমি অফিসে চলে গেলাম। আচ্ছা আঙ্কেল। তারপর আঙ্কেল আন্টি আমার রুম থেকে চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রুমে এসে কাপড় চেঞ্জ করতে লাগলাম। তখনই মারিয়া আমার কাছে চলে আসে। মারিয়া এসে আমাকে নিয়ে নিচে চলে যায়। তারপর মারিয়া, আমি, আন্টি সবাই মিলে একসাথে বসে নাস্তা করে নিলাম। আমার মাথাটা যেন প্রচণ্ড ব্যথা করছে। নাস্তার টেবিলেই আমি উল্টে পড়ে যাই। বিকেলের দিকে চোখ খুলে দেখি ডাক্তার আমার পাশে বসে আছে। মাথাটাও কেন জানি প্রচণ্ড ব্যথা করতেছে। তাই একটু নড়ে চড়ে উঠে বসে ডাক্তারকে বলতে লাগলাম, ডাক্তার সাহেব আপনি এখানে কেন? তোমার আম্মু আমাকে ফোন করে আসতে বলে, আর সেই 4 ঘন্টা ধরে এখানে বসে আছি তোমার জন্য। কি বলছেন? 4 ঘন্টা? আর আমাকে ডাকতে পারেননি? তোমার আম্মু ডাকতে মানা করেছিল, তাই ডাকিনি। তখন আন্টি মারিয়াকে নিয়ে রুমের ভেতরে চলে আসে। এসে, বাবা এখন কেমন লাগছে তোমার? এই তো আন্টি একটু ভালো লাগতেছে, কিন্তু কেন জানি মাথাটা ব্যথা করতেছে। ডাক্তার সাহেব, আপনি আমার ছেলেকে ভালো করে দেখুন, কি সমস্যা হয়েছে। ওকে, আমি দেখতেছি কি সমস্যা হয়েছে। তখন ডাক্তার আমাকে চেক আপ। মাথাটা প্রচণ্ড ব্যথার কারণে আমি ঠিকমতো বসে থাকতে পারলাম না। তখন আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব আমার মাথাটা কেন জানি প্রচণ্ড ব্যথা করতেছে, আমি আর এখানে বসে থাকতে পারবো। ওয়েট, আমি দেখতেছি তো কি সমস্যা। তখন ডাক্তার আমার মাথায় হাত দিয়ে দেখে আমার মাথায় 38টা সেলাই করা, এবং সেলাইগুলো মাথার মাঝামাঝি জায়গায়। ডাক্তার আমার সমস্ত শরীর পরীক্ষা করে নিল, কোনো জায়গায় কোনো সমস্যা নেই, শুধু মাথায় সেলাইয়ের জন্য একটু সমস্যা। ও এই ব্যাপার, তোমার মাথা তো অনেক জায়গায় ফেটে গিয়েছে, তোমার কি কিছু মনে আছে? ডাক্তার আমার কিছুই মনে পড়ছে না। মাথায় বেশি আঘাত পাওয়ার কারণে তোমার সমস্ত স্মৃতিশক্তি হারিয়ে গেছে মনে হয়। এই ট্যাবলেটগুলো আমি লিখে দিলাম, খেয়ে নিও। ডাক্তার আমার স্মৃতিশক্তি কি কখনোই ফিরে আসবে না? সেটা একমাত্র আল্লাহই ভালো জানে, তুমি সবকিছু ধীরে ধীরে মনে করার চেষ্টা করো। তারপর ডাক্তার আমাকে একটা প্রেসক্রিপশন দিয়ে চলে গেল। আমি প্রেসক্রিপশন হাতে নিয়ে বসে থাকলাম। তখন আন্টি বলে, বাবা তোমার নাম কি, কিছু মনে পড়ে? না আন্টি আমার কিছুই মনে নেই। আচ্ছা, আজকের পর থেকে তোমাকে আমরা মাহমুদ বলে ডাকবো, তোমার কি কোনো অসুবিধা হবে? না আন্টি আমার কোনো অসুবিধা হবে না। প্লিজ বাবা, আমাদেরকে পর ভেবো না, আজকের পর থেকে আমাকে আম্মু বলে ডাকবে। না ওকে আন্টি। আবার? আচ্ছা ওকে আম্মু, এবার ঠিক আছে। তারপর আন্টি মারিয়া আমার রুম থেকে চলে গেল। আমি বিছানায় বসে ভাবতে লাগলাম, কে আমি, কি আমার পরিচয়, আর লোকগুলোই বা কে? পৃথিবীতে এনাদের মতো লোক আজও বেঁচে আছে? এসব ভাবতে লাগলাম। তখন মারিয়া আমার রুমে আবার চলে আসে। এসেই বলতে লাগলো, ভাইয়া আম্মু তোমাকে নিচে ডাকতেছে। কেন রে ছোট বোন? কেন আবার? তুমি তো দুপুর থেকে কিছু খাওনি, তাই আম্মু খাবার খেতে ডেকেছে। ও আচ্ছা, তুই নিচে চলে যা, আমি আসতেছি। তখন মারিয়া নিচে চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে নিলাম। তারপর আম্মুকে বললাম, আম্মু আমার কিছু টাকা লাগবে। কি বলছো বাবা, কিছু টাকা কেন? আমাদের তো সব কিছুই তোমার। আমার সব কিছু লাগবে না, কিছু টাকা হলেই হবে। এই নাও 50,000 টাকা, তোমার যা লাগে সব কিছু কিনে নিয়ে এসো। ধন্যবাদ আম্মু। ধন্যবাদ দিতে হবে না, তুমি একা একা শহরটাকে ঘুরতে পারবে? তা না হলে মারিয়াকে নিয়ে যেতে পারো, মারিয়া তোমাকে পুরো শহরটা ঘুরে দেখাবে। নিশ্চয়ই আম্মু। আম্মু আমি কিন্তু ভাইয়াকে নিয়ে শপিং করতে যাব। তোমার যা মন চায়। তারপর আমি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নিচে এসে একটা গাড়ি নিয়ে বের হলাম। মারিয়া আমার সাথে আছে। মারিয়াকে নিয়ে আগে একটা বড় মেডিসিন দোকানে গিয়ে সবগুলো মেডিসিন কিনে নিলাম। তারপর দুজনে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তখন মারিয়া বলল, ভাইয়া আমি কিছু শপিং করব। আচ্ছা চল। আমি বললাম, ড্রাইভার গাড়ি এখানকার একটা বড় শপিং মলে নিয়ে যাও, আমরা কিছু শপিং করব। তারপর ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। আমি গাড়িতে বসে মারিয়াকে বলতে লাগলাম, মারিয়া ছোট বোন আমার, এই দেশটার নাম কি?
ভাইয়া তুমি কি চোখে দেখতে পারো না? রাস্তার আশেপাশে কতগুলো সাইনবোর্ড। এই দেশের নাম মালয়েশিয়া। আর হ্যাঁ, আমরা যেখানে আছি এই জায়গাটার নাম কুয়ালালামপুর। ও, অনেক সুন্দর তো দেশটা। হ্যাঁ ভাইয়া। এভাবে কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ পর শপিং মলে চলে আসি। তারপর গাড়ি থেকে নেমে শুধু শপিং মলের ভিতরে চলে গেলাম। শপিং মলে ঢুকে মারিয়া তার নিজের জন্য অনেকগুলো শপিং করে নিল। মারিয়া আমার জন্য কিছু শার্ট প্যান্ট ও একটা মোবাইল কিনে নিল। শপিং করা শেষ করে গাড়ি নিয়ে বাসায় আসতে যাব, তখনই মারিয়া বায়না ধরে নাস্তা করবে। তাই সেখানকার একটা বড় হোটেলে নিয়ে গেলাম নাস্তা করতে। নাস্তা শেষ করে গাড়ি নিয়ে চলে এলাম বাসায়। বাসায় এসে তো আমি অবাক, কারণ এত বড় বাড়ি আমি জীবনেও দেখিনি। এতক্ষণ ছিলাম শুধু বাড়ির ভিতরে, কিন্তু বাড়ির বাইরে থেকে দেখতে বাড়িটি কোনো রাজার বাড়ির চেয়েও কম নয়। মারিয়া, এটা কার বাসা বোন? কেন ভাইয়া, এটা আমাদের বাসা। তারপর বাসার ভিতরে প্রবেশ করলাম। মারিয়া তার রুমে চলে গেল। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসে ভাবতেছি, কে আমি, কি আমার পরিচয়। শুধু এসব ভাবনায় মাথা ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ পর আঙ্কেল অফিস থেকে চলে এলো। এসে আমাকে ডাকতে ডাকতে আমার রুমে চলে আসলো। বাবা, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? জি না আঙ্কেল, আমার অনেক। আচ্ছা বাবা, ফেরিসে নিচে চলে আসো, আজকে সবাই একসাথে ডিনার করব। আচ্ছা আঙ্কেল, আপনি চলে যান, আমি আসতেছি। আচ্ছা, নিচে চলে আসো। তারপর সবাই একসাথে ডিনার করে নিলাম। তারপর রুমে গিয়ে মেডিসিন খেয়ে নিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। এখনও পুরোপুরি সুস্থ। সকালে ঘুম ভেঙে যায় আঙ্কেলটাকে। ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে বললাম আমি, জি আঙ্কেল বলুন। বাবা, তুমি কি পড়ালেখা করতে চাও? তাহলে এখানকার একটা ভালো ভার্সিটিতে ভর্তি করে দিতাম। নিশ্চয়ই আঙ্কেল। তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তুমি মারিয়া একসাথে কলেজে যাবে। ওকে আঙ্কেল। তারপর বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তারপর নিচে গিয়ে কিছু হালকা নাস্তা করে নিলাম। তারপর আঙ্কেল আমাদেরকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলেন। মারিয়াকে তার স্কুলে নামিয়ে দিয়ে আমাকে নিয়ে একটা বড় ভার্সিটিতে চলে গেলেন। ভার্সিটি এসে আঙ্কেল সোজা প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আমাকে পরিচয় করিয়ে দিলেন। তারপর প্রিন্সিপাল স্যার আমাকে রুম দেখিয়ে দিয়ে গেলেন। ক্লাসরুমে ঢুকতে যাব, তখন লক্ষ্য করে দেখলাম ক্লাসের সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। থাকবেই বা না কেন? যেরকম পোশাক পরে ভার্সিটিতে এসেছি তাতে যে কোনো মেয়ে ক্রাশ খেয়ে যেতে পারে। আমি কোনো দিক খেয়াল না করে মাথা নিচু করে ক্লাসের বাজাবাজি একটা সিটে গিয়ে বসে পড়লাম। ক্লাসের সবগুলো মেয়ে তো আমার দিকে লোলু দৃষ্টিতে তাকিয়ে দেখতেছে। আমি মাথা নিচু করে সিটে বসে থাকলাম। কিছুক্ষণ পর স্যার ক্লাসে চলে আসলেন। যেহেতু আজকে আমি ভার্সিটিতে প্রথম এসেছি, তাই স্যার আমাকে জিজ্ঞেস করলেন, এই ছেলে দাঁড়াও। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে পড়লাম। এই ছেলে, তোমার নাম কি? স্যার, আমার নাম তো মনে নেই, কিন্তু আম্মু বলেছে আমার নাম নাকি মাহমুদ। কি বলো এসব? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? না স্যার, আমি ঠিক আছি। আমার কথাটা শুনে ক্লাসে সবাই হু হু করে হেসে দিল। হাসবে না কেন? আমি যেরকমভাবে কথা বলতেছি তাতে হাসারই তো কথা। আমি মাথা নিচু করে ক্লাস করতে লাগলাম। এভাবে দুটো ক্লাস চলে গেল। তাই ক্লাসে বসে থাকতে আর ভালো লাগছে না। তখন ক্যান্টিনে গিয়ে বসে পড়লাম। ক্যান্টিনে একা একা বসে বই পড়তে লাগলাম। তখনই কয়েকজন ছেলে এসে আমার বইয়ের উপর হাত রাখলো। আমি ছেলেগুলো মুখের দিকে তাকিয়ে দেখলাম ছেলে কটার মুখ খুব মায়াবী, কি যেন বলতে যাচ্ছে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর আমি বললাম, জি বলুন, কি চাই? কিছু না, এমনি। তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? তুই কি কলেজে আজকে প্রথম? জি হ্যাঁ, আজকে আমার ভার্সিটির প্রথম দিন। আচ্ছা, কই থাকিস তুই? এই তো সামনে একটা বাসায়। আমরা সকলে কি তোর সাথে বন্ধুত্ব করতে পারি? আমি ছেলেগুলো মুখের দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বললাম, জি, কিন্তু আমাকে তুই করে বলতে হবে। ওকে, জাস্ট তুই। তা তোর নামটা কি? জি, আমি মাহমুদ। আমি জীবন, আর ওরা আমার ফ্রেন্ড। তারপর ছেলেগুলোর সাথে বসে আড্ডা দিতে লাগলাম। ছেলেগুলোর সাথে বন্ধুত্ব করে অনেক ভালো লাগলো। তারপর সবাই মিলে একসাথে ক্লাস করতে লাগলাম। সবগুলো ক্লাস করে বাসায় চলে আসলাম। বাসায় এসে শুনি আঙ্কেলের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, তাই সবাই হসপিটালে আছে। আমাকে অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু আমি ফোনটি রুমের ভিতর রেখে গিয়েছিলাম। তখন রুমের ভিতর গিয়ে ব্যাগটা রেখে ফোনটা হাতে নিয়ে আম্মুকে ফোন করলাম। হ্যাঁ আম্মু, তোমরা কোথায়? মাহমুদ, বাবা তুই তাড়াতাড়ি এই হসপিটালে চলে আয়, তোর আব্বু গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কি বলো আম্মু, আব্বুর গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে? হ্যাঁ বাবা, তাড়াতাড়ি চলে আয়।
আমি আর রুমের ভিতর না বসে থেকে তাড়াতাড়ি বাইরে বের হয়ে ড্রাইভারকে নিয়ে হসপিটালে চলে আসলাম। হসপিটালে এসে দেখি মারিয়া আম্মু সহ সবাই কান্না করছে। আমি সামনে যেতে মারিয়া আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করা শুরু। ভাইয়া, আব্বুর কিছু হলে কিন্তু আমি বাঁচবো না। কাঁদিস না রে বোন, আব্বুর কিছুই হবে না। ভাইয়া, তুমি ডাক্তার আঙ্কেলকে বলো না আব্বুকে তাড়াতাড়ি সুস্থ করে দিতে। মারিয়ার কান্না দেখে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি মারিয়া ও আম্মুকে সান্ত্বনা দিতে লাগলাম। কিছুক্ষণ পর ডাক্তার এমার্জেন্সি থেকে বের হয়ে আসলো। তারপর আমাকে বলল, রোগীর কন্ডিশন খুব খারাপ, তাড়াতাড়ি বি পজিটিভ রক্ত লাগবে। আমি রক্ত কই পাবো? সেটা আপনার ব্যাপার। তখন আম্মু বলল, ডাক্তার সাহেব, আমার রক্ত নিন, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। তাহলে এখনই আমার সাথে আসুন। তারপর ডাক্তার সাহেব আম্মুকে নিয়ে একটা রুমের ভিতর চলে গেলেন। আম্মুর শরীর থেকে এক ব্যাগ রক্ত নিয়ে আঙ্কেলের চিকিৎসা করা হলো। এদিকে আঙ্কেলের অ্যাক্সিডেন্টের কথা শুনে তার অফিস থেকে অনেকগুলো লোক চলে আসলেন আঙ্কেলকে দেখতে। কিছুক্ষণ পর আঙ্কেলের জ্ঞান ফিরে আসলো। তারপর ডাক্তারকে বলে আঙ্কেলকে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় চলে আসলাম। আঙ্কেলকে তার রুমের ভিতর নিয়ে বিছানায় শুয়ে আমার রুমে চলে আসি। তারপর ফ্রেশ হয়ে রুমে বসে আছি। তখন মারিয়া আমার রুমে চলে আসে। ভাইয়া, তোমাকে আব্বু ডাকতেছে। আচ্ছা তুই যা, আমি আসতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি ভাইয়া। ওকে। মারিয়া আমার রুম থেকে চলে গেল। আমি চলে গেলাম আঙ্কেলের রুমে। আঙ্কেলের রুমে আসলেই আঙ্কেল আমাকে তার কাছে ডাক দিল। আমি গিয়ে সোজা আঙ্কেলের পাশে বসে পড়লাম। আঙ্কেল বলুন। বাবা, তোমাকে একটা কথা বলবো, প্লিজ তুমি না করবে না। জি আঙ্কেল বলেন। মাহমুদ বাবা, তুমি আজকে আমার পরিবারের অফিসে চলে যাবে। আঙ্কেল আমি অফিসে কি করব? আমি তো এসবের কিছুই বুঝি। তোমাকে কিছুই বুঝতে হবে না, তুমি শুধু অফিসে গিয়ে দেখাশোনা করবে কে কাজ করছে কে কাজ করছে না, আর ফাইলগুলোতে সিগনেচার করে দিবে। আঙ্কেল আমি এসব কিছু কি একাই পারব? আচ্ছা, তোমাকে কিছুই করতে হবে না, আমি তোমার জন্য পার্সোনাল সেক্রেটারির ব্যবস্থা করতেছি। তখন আঙ্কেল তার ফোনটা হাতে নিয়ে কাকে যেন ফোন দিল। তারপর আমাকে বলল, তুমি চলে যাও। তারপর আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর নিজে গিয়ে আঙ্কেলের গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। অফিসের গেট দিয়ে প্রবেশ করার সময় দারোয়ান দেখলাম আমাকে সালাম দিল। আমি সালামের জবাব দিয়ে গাড়ি থেকে নেমে সোজা অফিসের ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে আঙ্কেলের ক্যাবিন খুঁজতে লাগলাম। আমি ধীরে ধীরে এগোচ্ছি আর সবাই আমাকে সালাম দিচ্ছে। তখনই একজন মেয়ে আমার সামনে চলে এসে বলল, স্যার আপনি কি মাহমুদ? হ্যাঁ বলুন। স্যার আপনি আমার সাথে আসুন, আমি আপনার পার্সোনাল সেক্রেটারি। তখন আমি মেয়েটার পিছনে পিছনে যেতে লাগলাম। তারপর মেয়েটা আমাকে একটা রুমের ভিতর নিয়ে যায়। স্যার এটা আপনার কেবিন, আপনার বাবা আমাকে সব কিছু খুলে বলেছে। মেয়েটার কথা মতো আমি আমার কেবিনে গিয়ে বসে পড়লাম। তারপর মেয়েটার দিকে চোখ তুলে তাকিয়ে দেখলাম, বাহ মেয়েটা তো বেশ সুন্দরী। বেশ বললে ভুল হবে, অনেক সুন্দরী, একেবারে ক্রাশ খাওয়ার মতোই। আমি মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে থাকলাম। আমি মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছি। তখন মেয়েটা আমাকে বলল, স্যার এভাবে আমাকে কি দেখছেন? কেন তোমাকে? স্যার আমাকে দেখার মতো কি আছে? আমি তো একজন মেয়ে। কে বলছে তুমি শুধু একজন মেয়ে? আমার মতে তুমি তো আসমান থেকে নেমে আসা। কি? না কিছু না। আচ্ছা তোমার নামটা কি? স্যার আমি মায়া। বাহ তোমার নামটা তো অনেক সুন্দর। বয়ফ্রেন্ড আছে নাকি? জি স্যার, কিছু বললেন? না কিছুই বলিনি। তাহলে আজকে সবাইকে একটা মিটিংয়ের জন্য ডাক দাও, আমি সবার সাথে পরিচিত হয়ে নেব। ওকে স্যার, আপনি একটু অপেক্ষা করুন, আমি সবাইকে বলে দিতেছি। মায়া আমার রুম থেকে চলে গেল। আমি চেয়ারে বসে মেয়েটা চলে যাও দেখতে লাগলাম। মেয়েটার কণ্ঠটা ও চেহারাটা এত সুন্দর যে আমি মেয়েটার প্রেমে পড়ে গেলাম। আমি আমার কেবিনে বসে ফাইলগুলো দেখতে লাগলাম। ফাইলগুলোর কিছুই বুঝতে পারতেছি না। এক এক করে সবগুলো ফাইলে সিগনেচার করে দিলাম। কিছুক্ষণ পর মায়া আমার রুমে চলে আসে। এসে বলতে লাগলো, স্যার সবাই মিটিংয়ের জন্য বসে আছে, আপনি চলে আসুন। আচ্ছা চলো। আর হ্যাঁ, টেবিলের উপর ফাইলগুলোকে নিয়ে। সেটা আপনাকে পরে বলতেছি, আগে মিটিংটা করে আসুন। তারপর মায়া আমাকে একটা হল রুমে নিয়ে গেল। হল রুমে ঢুকতেই সবাই আমাকে দেখে দাঁড়িয়ে পড়লো এবং সবাই আমাকে সালাম দিল। আমি সালামের জবাব দিয়ে আমার আসনে বসে পড়লাম।
তখন মায়া মিটিংয়ের কার্যক্রম শুরু করে দিল। একে একে সবাই পরিচয় দিতে লাগলো। আমি সবার সাথে পরিচিত হয়ে আমার পরিচয় দিলাম। তারপর অফিসের সকল কাজকর্ম ভালো করে করতে বললাম। তারপর বললাম আব্বু কয়েকদিনের জন্য অফিসে আসতে পারবে না, তাই আমি চলে আসব। মিটিংয়ের সব কাজ শেষ করে আবার ক্যাবিনে এসে বসে পড়লাম। তখন মায়া আমাকে ফাইলগুলো বুঝিয়ে দিল। আমি ফাইল বোঝাতে দূরের কথা, আমি শুধু মায়ার দিকে তাকিয়ে থাকলাম। এত সুন্দর কী করে একটা মেয়ে হতে পারে। মায়া আমাকে ফাইলগুলো বুঝিয়ে দিয়ে অফিস থেকে বাসায় চলে গেল। আমি অফিসের কাজকর্ম শেষ করতে রাত 9টা বেজে যায়। তখন ড্রাইভারকে বলে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে ছোটো বোনটার সাথে গল্প করতে লাগলাম। তারপর সবাই মিলে একসাথে ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম। চোখ দুটো বন্ধ হতেই শুধু মায়ার ছবি ভাসতেছে। স্বপ্নে মায়ার সাথে আমার বিয়ে হয়ে যায়। যাক, আর বললাম না। সকালে ঘুম থেকে উঠে ভার্সিটিতে চলে গেলাম। ভার্সিটিতে গিয়ে দুটো ক্লাস করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে লাঞ্চ করে অফিসে চলে গেলাম। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। এদিকে আমি মায়ের প্রতি দুর্বল হয়ে পড়ে যাই। মায়াকে মনে মনে ভালোবেসে ফেলেছি, কিন্তু মায়াকে বলার সাহস পাচ্ছি না। এভাবে দিন কাটতে লাগলো। এর মধ্যে আঙ্কেল পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। আমার আর অফিসে যাওয়া হলো না। তারপর নিয়মিত কলেজে ক্লাস করতে লাগলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা কিছু নাস্তা করে মারিয়াকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। মারিয়াকে তাই স্কুলে নামিয়ে দিয়ে আমি ভার্সিটি চলে গেলাম। ভার্সিটিতে গিয়ে দেখি আমার সব বন্ধুরা মিলে বসে আড্ডা দিচ্ছে। আমি তাদের কাছে গিয়ে বসে পড়লাম আড্ডা দিতে। তখন আমাকে দেখে জীবন বলল, মামা এতদিন পর আজকে কলেজে আসলি? মামা, আব্বুর অফিসে কাজের চাপ একটু বেশি, তাই কলেজে আসতে পারিনি। দুদিন পর আজকে ভার্সিটি আসার মানেটা কি মামা? কোনো মতলব আছে নাকি? আরে কিছু নয়, আজকে থেকে নিয়মিত কলেজে ক্লাস করব আর তোদের সাথে বসে আড্ডা দিব। আচ্ছা চল ক্লাসে যাই। এই তোরা এখানে বসে গল্প কর, আমরা দুজন ক্লাসে গেলাম। তারপর জীবনকে নিয়ে চলে গেলাম ক্লাসরুমে। ক্লাসরুমে ঢুকে তো আমি অবাক, কারণ আজকে কলেজের সব থেকে সুন্দরী মেয়ে মায়া এসেছে। আর ক্লাসের সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। মায়ার সামনে একটা সিটে বসে তার বান্ধবীদের সাথে গল্প করতে লাগলো। আমি মায়ার দিকে আর চোখে দেখতে লাগলাম। তখন জীবন বলল, কি মামা মেয়েটার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? মামা, মেয়েটা কে রে? দেখতে তো একদম নায়িকা। আরে মামা, মেয়েটার নাম মায়া। একটা সঙ্গে সরকারি ব্যাংকে জব করে। শুনেছি ব্যাংকের জিএম স্যারের ছেলের পার্সোনাল সেক্রেটারি। ও আচ্ছা। মাহমুদ শুধু মায়ের দিকে তাকিয়ে আছে। তখন ক্লাসের স্যার প্রবেশ করলো। মাহমুদ সবগুলো ক্লাস করে ক্যাম্পাসে বসে আড্ডা দিতে লাগলো। মায়া তার বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছে। বেশ কিছুক্ষণ গল্প করে মাহমুদ যখন বাসায় আসবে, তখন মায়া মাহমুদকে দেখে মাহমুদের কাছে চলে আসে। মায়া মাহমুদের কাছে এসে যা বলল তা শোনার জন্য মাহমুদ মোটেও প্রস্তুত ছিল না। যখন বাসায় আসতে যাব, তখনই মায়া আমাকে দেখে আমার কাছে চলে এসে বলতে লাগলো, স্যার আপনি এখানে আমার ভার্সিটিতে? কেন, আমি আবার কি করলাম? আমি কি ভার্সিটিতে আসতে পারি না নাকি? সরি স্যার, দুদিন অফিসে যেতে পারি নাই। ইটস ওকে। আর হ্যাঁ, জাস্ট কল মি মাহমুদ। এত স্যার স্যার কেন করো? কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, আমরা দুজনে সমবয়সী, তাই জাস্ট কল মি মাহমুদ। ওকে স্যার। আবার তারপর দুজন কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। অনেকদিন পর দিনের বেলা ঘুমাবো, তাই ঘুমটা তাড়াতাড়ি লেগে গেল। বিকালের দিকে ঘুম ভেঙে যায় ফোনের রিংটোনে। ফোনটা হাতে নিয়ে দেখি জীবন ফোন করেছে। ফোনটা রিসিভ করতে, হ্যাঁ রে মাহমুদ, কই তুই? এই তো মামা, একটু বাসায় ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ রে মামা, তাড়াতাড়ি এই জায়গায় চলে আয়, সারপ্রাইজ আছে। ওকে মামা, আমি আসতেছি, তোরা দাঁড়া ওখানে। তাড়াতাড়ি। তারপর চলে গেলাম জীবনে দেয়া সেই ঠিকানায়। সেখানে গিয়ে দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে। আমি গিয়ে তাদের সামনে দাঁড়ালাম। হ্যাঁ রে, কি জন্য ডাকলি আমায়? মামা, সুখবর আছে। আজকে ফয়সালকে মুন্নি প্রপোজ করেছে। কি? তাহলে আমার ট্রিট কই? আচ্ছা চল তোরা, তোদেরকে আগে ট্রিট দেই। তারপর সকলে মিলে চলে গেলাম বড় একটা রেস্টুরেন্টে। সবাই মিলে অনেক মজা করে অনেকগুলো জিনিস খেয়ে নিলাম। তারপর কয়েকটা বিয়ার নিয়ে বসে আড্ডা দিতে লাগলো। তখনই চোখ পড়ে সামনে মায়া ও মুন্নি আমাদের দিকে আসতেছে। আমি তো মায়াকে দেখে হাও হয়ে আছি।
একটা পিঙ্ক কালারের শাড়ি পরে এসেছে। দেখতে যা লাগছে না, জাস্ট ওয়াও। তখনই কিছু সন্ত্রাসী এসে মায়ের গলা জড়িয়ে ধরে মায়াকে নিয়ে একটা গাড়িতে তুলতে যাচ্ছে। তখন জীবন দৌড় দিয়ে সন্তানদের সাথে হস্তাহস্তি করতে লাগলো। জীবন তাদের সাথে পেরে উঠতে পারলো না। তখন জীবনের শরীরে একজন আঘাত করে এবং মায়াকে গাড়িতে তুলে নেয়। এটা দেখে মাহমুদের মাথায় প্রচণ্ড রাগ উঠে যায়। তাই রেগে সন্ত্রাসীদের কাছে যেতেই, ভাই আপনি এখানে? আমি তো 1000 ভোল্টের শক খেলাম। ও কি পাগল হয়েছে নাকি? কি বলছে এসব? আমি তার কথা শুনতে লাগলাম। প্লিজ ভাই ক্ষমা করে দিন, আর কখন এমন ভুল হবে না। এই তোরা তাড়াতাড়ি মেয়েটাকে ছেড়ে দে। জানিস ভাইকে? আমি, মায়া, জীবন, মুন্নি, সেখানে থাকা সবাই অবাক হয়ে তাদের কথা শুনতে লাগলাম। তখন আমি বললাম, এই ছেলে, তুই জানিস আমি কে? হ্যাঁ ভাই, আপনাকে কতবার দেখেছি টেলিভিশনে। কি? তুই জানিস আমার পরিচয় কি? হ্যাঁ ভাই। ছেলেটা আর কিছু বলতে যাবে, ঠিক তখনই কেউ একজন ছেলেটার মাথায় গুলি করে ছেলেটাকে মেরে ফেলে। আমি শক খেয়ে দাঁড়িয়ে থাকলাম। তারপর সবাই যে যার বাসায় চলে এলাম। এভাবে কিছুদিন কেটে গেল। একদিন হঠাৎ আঙ্কেল আমাকে ভালো করে রেডি করে নিয়ে একটা দামি গাড়িতে উঠে যায়। আমি কিছুই বুঝতে পারছি না। তখন আমি বললাম, আঙ্কেল, সবাই মিলে আমাকে এভাবে কোথায় নিয়ে যাচ্ছে? কোনো কথা বলবি না, চুপচাপ করে বসে থাক। আমরা এখন তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। বদমাইশ, বিয়ের বয়স চলে যাচ্ছে, বিয়ে করার কোনো খবরই নাই। সারা জীবন এভাবে চিরকুমার হয়ে থাকবি নাকি? আঙ্কেলের কথা শুনে মারিয়া জোরে জোরে হাসতে লাগলো। তারপর মারিয়া বলল, ঠিকই বলেছ বাবা, ভাইয়াকে এখন বিয়ে দেওয়া দরকার। আমার একটা গল্প করার লোক নাই। আমার তো সবার কথা শুনে সেই রকমের রাগ উঠে গেছে। আঙ্কেল, আপনি বলেন, আমার এখন কি বিয়ে করার বয়স হয়েছে? সেটা হবে কেন? বিয়ে দিলে তো 2 দিনের মধ্যে বাবা হয়ে যাবি। আর বলে কিনা এখনো বিয়ে করার বয়স হয়নি। আম্মু দেখো না আঙ্কেল কি বলে। আমার কথা তো কেউ শুনছে না। এভাবে কথা বলতে বলতে চলে এলাম মেয়ের বাড়িতে। সামনে তাকিয়ে দেখি ম্যানেজার সাহেব। তাহলে মনে হয় ম্যানেজার সাহেবের মেয়ের সাথে আমার বিয়ে। জানি না মেয়েটা দেখতে কেমন। তখন ম্যানেজার সাহেব আমাদের ভিতরে নিয়ে গিয়ে সোফায় বসতে দিলেন। ম্যানেজার সাহেব নিচেও বসে পড়ল। মায়া মামনি, একটু নিচে আসো। আমি এই নামটা শুনেই তো হা হয়ে আছি। তখন মাথা উঁচু করে মেয়েটার দিকে তাকিয়ে দেখি এটা তো আমার পার্সোনাল সেক্রেটারি মায়া। মারিয়া তো দেখেই মায়াকে গিয়ে জড়িয়ে ধরে। তারপর মায়া আমার সামনে এসে বসে পড়ল। মায়া মামনি, দেখো তো মাহমুদকে তোমার পছন্দ হয়? তখন মায়া আমার দিকে তাকিয়ে, আব্বু, আমি মাহমুদের সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। ঠিক আছে, দুজনে আলাদা আলাদা কথা বলে আয়। তারপর আমি মায়ার পিছনে পিছনে তাদের ছাদে চলে গেলাম। দুজনে মুখে মুখে দাঁড়িয়ে আছি। তখন মায়া বলল, মাহমুদ, তুমি হয়তো জানো না, সেই প্রথম দিনই দেখাতে তোমাকে ভালোবেসে ফেলেছি। আর সেদিন তুমি আমার সন্ত্রাসের হাত থেকে বাঁচালে আমার ভালোবাসাটা আরো বেড়ে যায়। সত্যি মাহমুদ, আমি তোমাকে বিয়ে করতে চাই। প্লিজ না করো না। মানে সত্যি কথা বলতে কি, আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলার সাহস হয়নি। আমার কথা শুনে মায়া হেসে দেয়। তারপর দুজনের নাম্বার নিয়ে নিই। তারপর নিচে গিয়ে সবাইকে বলে দিই আমরা বিয়ে করতে রাজি। তারপর আঙ্কেল বিয়ের দিন তারিখ ঠিক করেন। তারপর কিছু নাস্তা করে বাসায় চলে আসলাম। এভাবেই কেটে যায় পুরো 1 মাস। একদিন মাহমুদ অনেক রাত করে বাসায় ফিরছিল। তখনই মাহমুদের চোখ পড়ে রাস্তার মধ্যে কতকগুলো ছেলে মিলে একটা মেয়েকে নির্যাতন করছে। মাহমুদ ছেলেগুলোর সামনে যেতেই মাহমুদের চোখ কপালে উঠে যায়। এ তো মায়া। মায়া এত রাতে এখানে কি করছে? মায়ের সাথে খারাপ ব্যবহার দেখে মাহমুদ আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। মাহমুদ তখন ছেলেগুলোকে মারতে থাকে। এক পর্যায়ে একটা গুলি এসে লাগে মায়ার বুকে। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। কি বন্ধুরা, আপনারা ভাবছেন গল্পটা শেষ? তাহলে ভুল ভাবছেন। আরে ভাই, সিজন 1 শেষ হয়ে গেল। আপনাদের জন্য সিজন 2 নিয়ে শীঘ্রই আসতেছি। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। যদি সিজন 2 দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। এখনও তো আরোহীর বিষয়ে কোনো কথাই জানা হলো না। আর ব্যাংকার যে হব আমি, এটাও তো আপনাদের বলা হলো না। এদিকে মায়ার কি হবে সেটাও জানা হলো না। তাই সিজন 2 এর জন্য অপেক্ষা করুন, খুব শীঘ্রই আসতে চলেছে।
হ্যাপি রিডিং। ধন্যবাদ সবাইকে। আপনাদের অনুরোধে আপনাদের উদ্দেশ্যে আমার একটি ছোট্ট উপহার, একটি গান। তাহলে সবাই গানটি উপভোগ করুন। ধন্যবাদ। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। তুমি ছিলে না, ছিল না আশা, তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। ফোটালে আমার মুখে সুখের ভাষা। ও ও এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি নয়নে নয়নে শুধু, প্রাণের প্রিয় তুমি রাঙা বধূ। করেছ আমায় ওগো এ কোন জাদু। ও ও এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই, তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। এ জীবনে যারে চেয়েছি, আজ আমি তারে পেয়েছি। ধন্যবাদ সবাইকে। ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। পেজে লাইক দিয়ে সাথে থাকুন।